১. সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী ও বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসাবে চিহ্নিতকরণ। রয়ের প্ররোচনায় বিজেপি শুধুমাত্র স্বাধীন বঙ্গভূমি আন্দোলন ও মুহাজির সংঘ তৈরি করেই ক্ষান্ত হয়নি। ১৯৯১ সাল থেকে বিএনপি শাসনামলে যাবতীয় উপায়ে বাংলাদেশ বিরোধী প্রচারণায় লিপ্ত হয়। এক্ষেত্রে বাংলাদেশকে একটি উগ্র হিন্দু বিদ্বেষী সাম্প্রদায়িক দেশ হিসাবে চিহ্নিত করাই ছিল রয়ের অন্যতম লক্ষ্য। ভারতে অব্যাহত মুসলমান নির্যাতন, সংখ্যালঘু বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য মূলত এই পথে অগ্রসর হয়। এছাড়া এ ধরনের প্রচারণার আরেকটি উদ্দেশ্য ছিল অব্যাহত প্রচারণার মাধ্যমে বাংলাদেশের জনগণের মধ্যে অপরাধবোধ জাগিয়ে তোলা। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে দাঙ্গা সংগঠনে এগিয়ে যাওয়া। লক্ষ্য করলে দেখা যাবে ৯০ সালে ভারতে বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে দাঙ্গা সংঘটিত হওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেই এ ধরনের প্রচারণা জোরদার করা হয়। এরকম একটি প্রচারণা চালিয়েছিলেন বঙ্গভূমি আন্দোলনের নেতা ও ভারত সেবা সংঘ অধ্যক্ষ বিজয়ানন্দজি মহারাজ। এ ব্যাপারে তিনি পশ্চিমবঙ্গের বনগাঁ রেলস্টেশন সংলগ্ন একটি মিলনায়তনে বঙ্গভূমিওয়ালাদের এক আলোচনা সভায় যে বক্তব্য রাখেন, তাতে প্রচণ্ড মুসলমান বিদ্বেষ ও বাংলাদেশের ৬টি জেলা নিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন প্রতিফলিত হয়। ওই আলোচনা সভায় বিজয়ানন্দজি যে বক্তৃতা দেন, তার একটি ক্যাসেট পরবর্তীতে হস্তগত হয় সাংবাদিক জনাব এলাহি নেওয়াজ খানের। এ ব্যাপারে তিনি ১৯৯২ সালের জুনে দৈনিক মিল্লাতে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। পরবর্তীতে ১৯৯৬ সালের মে মাসে বাংলাদেশ রয়ের তৎপরতা, বিজেপি এবং একটি দল শিরোনামে তার একটি বই প্রকাশিত হয়। উক্ত বইয়ে জনাব এলাহি নেওয়াজ খান বিজয়ানন্দজি মহারাজ প্রদত্ত ভাষণ সম্পর্কে উল্লেখ করেন। বিজয়ানন্দজি তার ভাষণে ভারতের সকল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মুসলমানদের দায়ী করে চরম বিদ্বেষ ছড়িয়েছেন। এই বিজয়ানন্দই বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পর ইন্দিরা গান্ধীর চিঠি নিয়ে বাংলাদেশে এসে প্রথমে তাজউদ্দিন ও পরে শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে ত্রাণ তৎপরতা চালানোর নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক প্রদত্ত বিশেষ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর পাশাপাশি সে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের অবিভক্ত ভারতের স্বপ্ন চরিতার্থ করতে তাদেরকে সংগঠিত করতে শুরু করে। এজন্য তারা প্রথম পদক্ষেপ হিসাবে বঙ্গভূমি আন্দোলনকে সামনে নিয়ে এসেছে। বিজয়ানন্দজি তার ভাষণে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য মুসলমানদের দায়ী করে তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনার মাধ্যমে ভারতের সাধারণ হিন্দুদের খেপিয়ে তোলার প্রয়াস চালায়। অথচ ভারত সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ। এমনকি আমাদের সরকারও তাদের বহুমুখী তৎপরতার ব্যাপারে নীরবতা পালন করে চলেছে। তার ভাষণের মধ্যে ফুটে উঠেছে যে ভারত সরকারের নির্দেশ ও অনুপ্রেরণাতেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে লোক দেখানো ত্রাণ তৎপরতার নামে তারা বাংলাদেশে তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের কাজ শুরু করে। বিজয়ানন্দের ভাষণের মধ্য দিয়ে সেসব বিষয় ফুটে উঠেছে। বিজয়ানন্দজি বনগাঁয় তার ভাষণে বলেন, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে হিন্দু জাতির দুর্গতি চরম সীমায় উপনীত হয়েছে। ৪২টি বছর অতিক্রান্ত হতে না হতেই ভারতের প্রান্তে প্রান্তে প্রাদেশিকতা দেখা দিয়েছে। আসাম থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত, জম্মু কাশ্মীর থেকে শুরু করে প্রান্ত প্রদেশ পর্যন্ত সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের লেলিহান শিখা, চারিদিকে অশান্তির আগুন। ভারতকে খণ্ডিত করে স্বাধীন সাম্রাজ্যের স্বপ্ন দর্শন করছে ভারতের অনেকগুলো রাজ্য। শুধু আসাম, মেঘালয় নয় বা ত্রিপুরার খ্রিস্টান সমাজই নয়, নাগাল্যান্ড, মিজোরামের খ্রিস্টান সম্প্রদায়ও ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ড অফ ক্রাইস্ট রূপে নিজেদের স্বাধীন রাষ্ট্র স্থাপনের স্বপ্ন কল্পনা করছে। শুধু তাই নয়, আমাদের পশ্চিমবঙ্গকে দ্বিখণ্ড ত্রিখণ্ডিত করে কোথাও গুর্খাল্যান্ড, কোথাও বা স্বাধীন ঝাড়খণ্ড, কোনো একটি বা দুটি জেলা নিয়ে খবতাপুরী, কামতাপুর, উত্তরাখণ্ড, আবার নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ জেলাকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে নিয়ে ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছেন বিহারের সৈয়দ শাহাবুদ্দিন, কেরালার GS বানাতোয়ালা, অন্ধ্রপ্রদেশের সালাহুদ্দিন ওয়েসিস প্রমুখ, পশ্চিমবঙ্গের কালামউদ্দিন শামসু প্রমুখ মুসলিম সাম্প্রদায়িক নেতা ভারতের বিভিন্ন প্রদেশে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ শতকরা ৩০ অথবা ৩৫ ভাগ, সেখানকেই ভারত থেকে বিচ্ছিন্ন করে মুসলিম হোমল্যান্ডের দাবি তুলেছেন।
বিজয়ানন্দ বলেন, ভারতের প্রায় প্রতিটি মুসলমানই থাকেন ভারতে, এদেশের মাটিতে ফসল ফলিয়ে তারা অন্ন গ্রহণ করে জীবন ধারণ করেন। ভারতের অর্থনীতিকে পঙ্গু করে জীবিকা অর্জন করেন, ভারতের আকাশ থেকে বাতাস গ্রহণ করে তারা জীবন নিয়ে বেঁচে থাকেন। অথচ তাদের সম্পূর্ণ আনুগত্য পাকিস্তানের দিকে বা ইসলামিক বাংলাদেশের দিকে। আজ ভারতের ক্রিকেট দল যদি আমেরিকা বা অস্ট্রেলিয়ার মাটিতে জয়লাভ করে, তাহলে ভারতের দিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দুর ঘরবাড়ি আক্রমণ করে জ্বালিয়ে দেন, ভারত সরকারের অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালান। তিনি বলেন, বন্দে মাতারম মন্ত্র উচ্চারণ করে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে মুক্তির মন্দিরতলে কত প্রাণ বলিদানের মাধ্যমে আমরা ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য পাকিস্তান সৃষ্টি করেছিলাম। ৬০ কোটি হিন্দুর কোনো পবিত্র স্থান অর্থাৎ ভারত তর্থীভূমিকে ৬০ কোটি হিন্দুর জন্য চিহ্নিত করিনি। আমার মাতৃত্বের অঙ্গচ্ছেদ করে মুসলমানদের জন্য পাকিস্তান সৃষ্টি করলাম। আমার পিতৃপুরুষের জন্মভূমি, সংস্কৃতির ভূমি, লীলাভূমি সিন্ধু, যার নাম হল হিন্দু, সেই হিন্দু দেশকে আমরা পাকিস্তানে অর্পণ করলাম। তারপরেও আমরা ভারতকে হিন্দুস্তান বলে চিহ্নিত করিনি। ভারতে ১৯৪৭ সালের ৩ কোটি মুসলমান সংখ্যায় ১১ কোটি হয়ে এখন তারা ভারতকে বিভক্ত করে একটি, দুটি, তিনটি পাকিস্তানের দাবি জানাচ্ছে ভারতের মাটিতে। আমাদের ১৪,০০০ সৈন্যের জীবনের বিনিময়ে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, ধর্মনিরপেক্ষ রাষ্ট্ররূপে সংগঠিত করেছিলাম। আমি তখন ঢাকায় বাস করি। ভারত সেবা সংঘ পক্ষের তরফ থেকে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুরোধে তারই পত্র নিয়ে মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে আমরা সেবা কার্য আরম্ভ করি। অবশ্য যখন সেবা কার্য শুরু করি তখন মুজিব রাওয়ালপিন্ডির জেলে বন্দী। তাই তাজউদ্দিন, কামরুজ্জামান সহ আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করে সেবা কার্য শুরু করেছিলাম। তারপর মুজিবুর রহমান বন্দি দশা থেকে ঢাকায় ফিরে এলে তার সঙ্গে আমার দেখা হয়। তখন মুজিব আমাকে বলো, আপনারা যথেষ্ট করেছেন আমার দেশের জন্য, তাই আপনারা সেবা কাজ চালিয়ে যান। আপনারা মহান দেশের মহান নেতা, আমরা আপনাদের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করব। মুজিবুর রহমান আমাদের সন্ন্যাসীদের প্রণাম করে হেলিকপ্টার দিয়ে, গাড়ি দিয়ে, ট্র্যাক্টর দিয়ে সেবা কার্যের ব্যবস্থা করেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন দূরবর্তী অঞ্চলে প্রায় সব কয়টি জেলায় আমরা ২ বছর ধরে কাজ করি। বিজয়ানন্দ বলেন, ভারত সরকার বারবার বাংলাদেশ সরকারকে নির্দেশ দেয় ভারত সেবাশ্রম সংঘকে সর্বতোভাবে সহায়তা করার জন্য। আওয়ামী লীগ সরকার তা করেছে। বিজয়ানন্দজির এই ভাষণ থেকে দেখা যাচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রান্তরে এজেন্ট নিয়োগের কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন নামে আরও সংঘ কাজ করছে। বিজয়ানন্দ তার বক্তৃতায় ওই সময়ের ঘটনার বিবরণ দিয়ে বাংলাদেশকে বিশ্বাসঘাতক হিসাবে অভিহিত করেছে। বিজয়ানন্দ ঘটনার বর্ণনা করেন এভাবে, আমি সাভারে গ্রামে গ্রামে ঘুরছি, দুর্দশাগ্রস্ত মানুষ দেখে তাদের খাওয়ানোর ব্যবস্থা করছি। একদিন এইভাবে ঘুরছি, হঠাৎ দেখি আমার সামনে কতকগুলো ছাত্রী দাঁড়িয়ে, তাদের হাতে বাংলাদেশের পতাকা এবং পিঠে স্লোগান সম্বলিত পোস্টার লাগানো, কণ্ঠে তাদের প্রতিবাদের ধিক্কার ধ্বনি। তারা বলছে, হিন্দু হেডমিস্ট্রেস চলবে না, চলবে না। আরে ব্যাপারটি কি, যে হিন্দুস্তানের তাজা রক্ত দিয়ে তোমরা স্বাধীনতা পেলে, যে হিন্দুস্তানের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে তোমাদের দেশ স্বাধীন হল, যে হিন্দুস্তান ১৪,০০০ মিলিটারির বলিদানের বিনিময়ে যে দেশকে স্বাধীন করে দিল, আর মাত্র ৬টি মাসের মধ্যে তার পরিণতি কি এই, হিন্দু হেডমিস্ট্রেস চলবে না। অর্থাৎ সাভারের গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন হিন্দু মনোভাবাপন্ন একজন মুসলিম মহিলা। তাকে বোধহয় আওয়ামী লীগ অথবা কোনো মুক্তিফৌজ হত্যা করেছে। তার পরবর্তী যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন, তিনি ছিলেন হিন্দু। সরকার তাকে প্রমোশন দিয়ে হেডমিস্ট্রেস করেছেন। তাই প্রতিবাদে স্কুলের ছাত্রী সম্প্রদায় বলছেন, হিন্দু হেডমিস্ট্রেস চলবে না। কি বিশ্বাসঘাতক, কি নিমক হারামের দল! এই জাতিকে একবার চিন্তা করুন। শহরে শহরে পোস্টার পড়ে গেল, মুজিব যদি বাঁচতে চাও ইন্দিরাকে তালাক দাও। বিজয়ানন্দ তার ভাষণে হিন্দু মুসলিম প্রশ্নে ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ মুজিবকেও সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে হিন্দু নিধনকারী দাঙ্গাবাজ হিসাবে চিত্রিত করেছেন। রেসকোর্স ময়দানের নাম সোহরাওয়ার্দী উদ্যান করাতেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বিজয়ানন্দ বলেন, আমরা স্বাধীন বঙ্গভূমি চাই। ভারতের মুসলমানরা যদি ভারতে স্বাধীন হোমল্যান্ডের দাবি করতে পারে, তবে আমরা কেন বাংলাদেশে স্বাধীন বঙ্গভূমি করতে পারব না?
তিনি বলেন, আমরা মিলিটারি গঠন করেছি, আমরা ওই বাংলার মাটিকে দখল করে নিয়ে প্রমাণ করে দেব হিন্দুরা আজও মরেনি, আজও বেঁচে আছে তাদের সর্বশক্তি নিয়ে, আজও তারা ধর্মকে ধরে সংস্কৃতিকে বুকে নিয়ে তারা অভিযান চালাবে দিকে দিকে। তিনি বলেন, আমরা জাতিসংঘ থেকে চিঠি পেয়েছি, তারা বিষয়টি দেখছে বলে জানিয়েছে, কিন্তু এ দেখা সহজ ব্যাপার নয়, তাই আন্দোলন গড়ে উঠেছে বাংলাদেশের বুকে, আন্দোলনে হতচকিত হয়ে উঠেছে বাংলাদেশের সরকার। শ্রী বিজয়ানন্দ বঙ্গসেনায় যোগদান করে বাংলাদেশের বুকে আঘাত হেনে তথাকথিত স্বাধীন বঙ্গভূমি সৃষ্টির আহ্বান জানিয়েছেন। বিজয়ানন্দ তার ভাষণে বাংলাদেশিরাও বঙ্গভূমি আন্দোলন করছে বলে যে দাবি করেছে তার সমর্থনে অনেক প্রমাণাদিও পাওয়া গেছে। তারা বিভিন্ন সংগঠনের ব্যানারে এখানে কাজ করছে। তাদের স্বপ্ন হচ্ছে একটা অবিভক্ত ভারত কায়েম করা। তার প্রাথমিক পদক্ষেপ হল তথাকথিত বঙ্গভূমি আন্দোলন। কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশে কিভাবে তারা ষড়যন্ত্র করছে, কিভাবে তারা অপতৎপরতা চালাতে পারছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ১৯৯১ সালের ২৪ অক্টোবর খুলনা থেকে তমিজুল হক নামে এক ব্যক্তি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি অভিযোগপত্র প্রেরণ করেন। এই পত্রের অনুলিপি প্রদান করা হয় স্বরাষ্ট্র সচিব, খুলনা বিভাগের কমিশনার, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা জেলা প্রশাসক, খুলনা মেট্রোপলিটন পুলিশ সুপার, খুলনা মেট্রোপলিটন পুলিশ সুপার ও তৎকালীন পাইকাগাছা উপজেলা চেয়ারম্যানকে। তার একটা অনুলিপি আমাদের কাছেও প্রেরণ করা হয়। ওই পত্রে তমিজুল হক অভিযোগ করেছেন যে তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের নেতা কালিদাস কর্মকার ভারত হতে ৩টি ইট পাইকাগাছার উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠিয়েছেন। এসব ইটের রামের মূর্তি আঁকা আছে। ইউএনও মিহিরকান্তি মজুমদারের বাসায় এ অঞ্চলের তথাকথিত বঙ্গ সেনাদের নিয়মিত বৈঠক চলছে। ৩টি ইট দিয়ে দেশের ৩টি জায়গায় ৩টি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। একটি রাম মন্দির হবে পাইকাগাছায়। পত্রে এ ব্যাপারে তমিজুল হক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংস্থাপন সচিবের কাছে আবেদন জানিয়েছেন। এই অভিযোগপত্র প্রেরণের পর ৮ মাস কেটে গেছে। সরকারের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ওই পত্রের বিবরণ থেকে এ সত্যটি বেরিয়ে এসেছে যে সরকারের অভ্যন্তরে থেকেও তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের জন্য এক শ্রেণীর সংখ্যালঘু কাজ করছে। এছাড়াও ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে সংখ্যালঘুদের বিভিন্ন নামের সংগঠন বঙ্গভূমি আন্দোলনের সাথে জড়িত। এই সব সংগঠনের সাথে ভারতের বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, বজরঙ্গ ইত্যাদি চরম সাম্প্রদায়িক সংগঠনের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। বাংলাদেশে যেসব সংগঠন বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, প্রণব মঠ ও সেবাশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, বাংলাদেশ সন্ত মহামণ্ডল, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বিশ্ব ধর্ম ও শান্তি সম্মেলন বাংলাদেশ, বাংলাদেশ চৈতন্য সাংস্কৃতিক সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইত্যাদি। এইসব সংগঠন আবার নিয়মিত পত্রিকাও বের করে, যেমন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির পত্রিকার নাম হচ্ছে সমাজ দর্পণ। এই সমাজ দর্পণের কভার ছাপা হয়ে আসে কলিকাতা থেকে। এর কারণ হিসাবে জানা গেছে, সমাজ দর্পণের কভারে হিন্দু দেবদেবীর বিভিন্ন পোজের যে ছবি ছাপানো হয় তা বাংলাদেশে সহজলভ্য নয়, তাই কলিকাতা থেকে ছাপিয়ে আনা হয়। সমাজ দর্পণের সম্পাদক হচ্ছেন শ্রী শিব শঙ্কর চক্রবর্তী। KM দাসলেনস্থ ভোলাগিরি আশ্রম থেকে এটি প্রকাশিত হয়। নিয়মিত পত্রিকা ছাড়াও বিভিন্ন ধরনের পুস্তিকা ও প্রচারপত্র তারা বের করছে। এই সব পুস্তিকা ও প্রচারপত্রে বঙ্গভূমি আন্দোলন সহ অবিভক্ত ভারত প্রতিষ্ঠার স্বপ্নকে লালন করা হচ্ছে। বাংলাদেশের ওইসব সংগঠন মূলত ভারতের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠনের ছাকা হিসাবে কাজ করছে, আর এই কাজের সমন্বয় সাধন করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ওইসব সংগঠনের কভারে তৎপরতা চালায়। কত সুচতুরভাবে যে অপতৎপরতা চালানো হচ্ছে তা খতিয়ে দেখলে সবাই বিস্মিত হয়ে যাবেন। বাইরে মনে হবে তারা নিছক ধর্মীয় তৎপরতা চালাচ্ছে, আসলে তারা ধর্মীয় তৎপরতার নামে বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনাটি কার্যকর করছে। তাই ভারত সেবাশ্রম সংঘের প্রধান শ্রী বিজয়ানন্দজি বনগাঁয় বঙ্গভূমিওয়ালাদের এক সমাবেশে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে স্বাধীনতার পর বাংলাদেশে তৎপরতা চালানোর লক্ষ্যে ভারত সরকার বারবার বাংলাদেশ সরকারকে নির্দেশ দেয় ভারত সেবাশ্রম সংঘকে সর্বতোভাবে সহায়তা করার জন্য। আওয়ামী লীগ সরকার তা করেছে। ইন্দিরা গান্ধী নিজেই এই নির্দেশ বারবার দেন বলে বিজয়ানন্দ উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যায় যে ভারত এই সব সংগঠনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট
আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারত সেবাশ্রমের ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ থেকে পাত্তারি গুটায় অন্য নাম দিয়ে কর্মতৎপরতা চালানোর ব্যবস্থা করে যায়। পরবর্তীতে গত ১৭ বছরে তাদের কর্মতৎপরতার আরও ব্যাপক প্রসার ঘটেছে। বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবাশ্রম সংঘের শাখা সংগঠন হিসাবে এখানে দুটি সংগঠন কাজ করছে, তবে নাম ভিন্ন। যেমন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশে জাতীয় হিন্দু সংস্কার সমিতির ছত্রছায়ায় কাজ করে যাচ্ছে। এর সভাপতি শ্রী শিব শঙ্কর চক্রবর্তী। বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশস্থ ৩ জনের মধ্যে অন্যতম অপর দুজন হচ্ছেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সভাপতি বিনোদ বিহারী চৌধুরী ও বিশ্ব ধর্ম ও শান্তি সম্মেলন বাংলাদেশ এর আর.এন. দাশগুপ্ত। অপরদিকে ভারত সেবাশ্রম সংঘ বাংলাদেশে প্রণব মঠ সেবাশ্রমের আশ্রয়ে কাজ করছে। এছাড়া ইসকন ২৪ নামে একটি সংগঠন কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানোমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। এ ব্যাপারে বিস্তারিত লেখার আগে শিবশঙ্করকে নিয়ে আলোচনা করা দরকার। কে এই শিবশঙ্কর চক্রবর্তী? এই ব্যক্তিটি একাধারে বিশ্ব হিন্দু পরিষদের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশে প্রধান সমন্বয়কারী, নেপাল ভিত্তিক বিশ্ব হিন্দু মহাসংঘের নির্বাহী কমিটির সদস্য, সরকার অনুমোদিত বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি, এপেক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চিফ অ্যাকাউন্টেন্ট ও সমাজ দর্পণ নামক ম্যাগাজিনের সম্পাদক। ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বাংলাদেশে কাজ করছেন বলে জানা গেছে। তার কর্মকাণ্ড ইতিমধ্যেই নানা ধরনের সন্দেহ সৃষ্টি করেছে। শ্রী শিবশঙ্কর ৮৮ সালের মার্চে নেপালে অনুষ্ঠিত বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু মহাসম্মেলনে অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে আরও ১৮৮ জন এই সম্মেলনে অংশ নিয়েছিল। এদের মধ্যে আরও দুজন ছিলেন। তারা হলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের বিনোদ বিহারী চৌধুরী ও বিশ্ব ধর্ম ও শান্তি সম্মেলন বাংলাদেশ এর আর.এন. দাশগুপ্ত। এছাড়া এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে। এদের মধ্যে ভারত থেকে যায় বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি ডি.এইচ. ডালমিয়া, বিশ্ব হিন্দু পরিষদের জেনারেল সেক্রেটারি শ্রী অশোক সিংজি, বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি রাজমাতা সিন্দিয়াজি প্রমুখ। উল্লেখ্য, এই রাজমাতা বিজেপিরও একজন বিশিষ্ট নেত্রী। এদের উপস্থিতি থেকেই বোঝা যায় নেপালে অনুষ্ঠিত বিশ্ব হিন্দু মহাসম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য। বিশ্ব হিন্দু পরিষদের এই ধরনের সম্মেলন ৮৮ সালে মরিশাসে ও ৮৯ সালে ভারতের এলাহাবাদ, গোরখপুরে অনুষ্ঠিত হয়। শ্রী শিবশঙ্কর সবগুলো সম্মেলনেই উপস্থিতি ছিলেন। শ্রী শিবশঙ্কর তার সমাজ দর্পণ পত্রিকায় এই সম্মেলনে গৃহীত ৪টি সিদ্ধান্ত প্রকাশ করেছেন। এই সিদ্ধান্তগুলোর মধ্যে দিয়ে উগ্র হিন্দুবাদের বহিঃপ্রকাশ ঘটেছে, যা বিজেপির রাজনৈতিক নীতিমালার সাথে সাদৃশ্যপূর্ণ। ৭ নং সিদ্ধান্তে নেপালকে বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসাবে অভিহিত করে বলা হয়েছে, নেপাল হবে হিন্দু সংস্কৃতির সংরক্ষক এবং নেপাল থেকে হিন্দু সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে পড়বে। ১৩ নং সিদ্ধান্তে বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী হিন্দুদের নির্যাতন ও নৃশংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনে ওইসব হিন্দুদের মৌলিক ও ধর্মীয় অধিকার অর্জনে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করার জন্য পূর্ণ আস্থা ব্যক্ত করা হয়। এ প্রসঙ্গে বলতে হয় যে ভারতে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ অব্যাহতভাবে অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এই উপমহাদেশে ভারত ও নেপালের পর বাংলাদেশেই বহু সংখ্যক হিন্দু বসবাস করে। বলা যায়, সারা বিশ্বে ভারত, নেপাল ও বাংলাদেশের পরে মরিশাসে অধিক সংখ্যক হিন্দু বসবাস করলেও মোট জনগোষ্ঠীর তারা শতকরা মাত্র ৮ ভাগ। কিন্তু বাংলাদেশে কখনোই সংখ্যালঘু কোনো জনগোষ্ঠীর উপর কোনো নির্যাতন বা অবিচার চালানো হয়নি। তারা সম অধিকার ভোগ করছে। তথাপি ভারতের উগ্র হিন্দু সংগঠনগুলো বরাবরই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের কল্পিত কাহিনী প্রচার করছে। এই প্রচারে মুখ্য ভূমিকা পালন করছেন শিবশঙ্কর বাবুরা। যেমন ১৯৯০ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে বাংলাদেশে যে প্রতিক্রিয়া দেখা দেয়, তার উপর কল্পিত কাহিনী ফেদে বসেন এই শিবশঙ্কর বাবু। তিনি বাংলাদেশের সর্বত্র একটি জরিপ কাজ চালান। এই জরিপের ফলাফল ছিল মিথ্যাচারে ভরা।
অথচ তাদের এই জরিপটি ভারতের শাসক গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। এই জরিপেরই ফলাফল ফাদার টিমো সারা বিশ্বে প্রচার করে। শিবশঙ্কর বাবুর সমাজ দর্পণ পত্রিকাতেও এই জরিপের অংশবিশেষ ছাপা হয়। সুতরাং নেপাল হিন্দু সম্মেলনের লক্ষ্য যে বাংলাদেশ তা সহজেই অনুমান করা যায়, আর বাংলাদেশে অবস্থানকারী শিবশঙ্কর বাবুলাই বিদেশে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্মেলনের ১৫ নং সিদ্ধান্তে বলা হয়, রামের জন্মভূমি অযোধ্যা এবং সেখানে উপাসনা করা সকল হিন্দুর জন্মগত অধিকার। আর বিলম্ব না করে অযোধ্যাকে হিন্দুদের কাছে অর্পণ ও উপাসনা করার অনুমতি দেয়া হোক। এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় বিশ্ব হিন্দু মহাসম্মেলনের উদ্যোক্তারা কী চায়। ২৪ নং সিদ্ধান্তে বলা হয়, হিন্দু ধর্ম ও দর্শনের সুষ্ঠু প্রচারণার উদ্দেশ্যে নেপালে একটি ক্ষুদ্র শক্তিসম্পন্ন রেডিও স্টেশন থেকে বিশ্বের তাবৎ ভাষায় প্রচারণার কাজ চলবে। ৩৬ নং সিদ্ধান্তে বলা হয়, গো হত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষিত হবে এবং গো হত্যাকে মনুষ্য হত্যারূপে গণ্য করা হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের মুসলিম বিদ্বেষের চরম বহিঃপ্রকাশ ঘটেছে। মুসলমানেরা গরুর গোস্ত ভক্ষণ করে, বাংলাদেশের শতকরা ৯০% লোকই গরুর গোস্ত খায়। শ্রী শিবশঙ্কর বাবু কি বাংলাদেশে গো হত্যা নিষিদ্ধ করার আন্দোলন করবেন? অপরদিকে গো হত্যাকে মনুষ্য হত্যাকারী রূপে অভিহিত করায় কার্যত মুসলমানদের মনুষ্য হত্যাকারী হিসাবে অভিহিত করা হয়েছে। শ্রী শিবশঙ্কর কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মানুষ হত্যাকারী মনে করেন? বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা শুরু হয় সেই ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে। এই দীর্ঘ সময়ে তাদের কৌশল পরিবর্তিত হয়েছে বিভিন্ন রূপে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই সংস্থা একটি মারাত্মক সুযোগ পেয়ে যায়। ওই সময় তারা মুক্তিযোদ্ধাদের একটা বিরাট অংশকে বিশেষভাবে প্রশিক্ষিত করতে সক্ষম হয়। এর তত্ত্বাবধানেই সৃষ্টি হয় মুজিব বাহিনী। এই বাহিনীর একমাত্র কাজ ছিল জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা। জেনারেল উবানের নেতৃত্বে উক্ত বাহিনীর সৃষ্টি করা হয় এবং স্বাধীনতার পর নানাবিধ ছদ্মাবরণে এর অপতৎপরতা চলে। ১৯৮১ সালের ৩০ মে এর পরিকল্পনা মাফিক চট্টগ্রামে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। জিয়াকে হত্যা করার পর বিএনপি কিছুদিনের জন্য ক্ষমতাসীন থাকে। তারপর ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেন। তখন থেকে বাংলাদেশের এর কর্মকাণ্ড বিভিন্নমুখী করে তোলা হয়। সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের লোকের ঐক্য পরিষদ সুযোগ বুঝে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে ইত্যাদি কল্পিত কাহিনী প্রচার করে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে এবং করছে। এর পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কলকাতায় গিয়ে মন্তব্য করেন যে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণে হিন্দুদের উপর নির্যাতন বেড়ে গেছে। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেত্রী যখন খোদ ভারতে গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বয়ান করেন, তখন স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে এর প্রভাব পড়ে। এখন বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কৌশল হচ্ছে ডি-ইসলামাইজেশন নীতি, অর্থাৎ ক্রমাগতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানা। এজন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ধর্মনিরপেক্ষতাকে। এটাকে তারা ব্যবহার করছে বিভিন্ন কায়দায়। প্রথমত, এক শ্রেণীর বুদ্ধিজীবী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাধ্যমে প্রচার করছে যে ইসলাম সেকেলে জীবন পদ্ধতি। এটা এই আধুনিক যুগে অচল। একমাত্র ধর্মনিরপেক্ষতাই হচ্ছে সবচেয়ে আধুনিক কনসেপ্ট। মজার ব্যাপার হচ্ছে, ভারত এই ধর্মনিরপেক্ষতা দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমানদের বিভ্রান্ত করছে যেমন, তেমনি আবার ভারতে সংখ্যালঘু মুসলমানদের কৌশলে সংখ্যালঘু মনস্তাত্ত্বিক দুর্বলতার মধ্যে ফেলে দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। দু জায়গাতেই তাদের ধর্মনিরপেক্ষতার লক্ষ্য হচ্ছে মুসলমানরা। দ্বিতীয়ত, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে হিন্দু সংগঠনগুলোকে উগ্রবাদী করে তোলা হচ্ছে। প্রচার করা হচ্ছে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হওয়ায় অন্যান্য ধর্মাবলম্বীরা নির্যাতিত হচ্ছে, যদিও এর কোনো বাস্তব ভিত্তি নেই। তথাপি অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে। এসবের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়া। বর্তমানে বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনগুলো এ লক্ষ্যেই কাজ করছে। এখানে উল্লেখ করা যায় যে বাংলাদেশের এসব হিন্দু সংগঠনগুলোর নেতৃত্ব প্রদান করছে মূলত উচ্চ শ্রেণীর হিন্দুরা। এর সঙ্গে বাংলাদেশের অতি সাধারণ নিম্ন শ্রেণীর হিন্দুদের কোনো সম্পর্ক নেই।
অর্থাৎ রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে এদের সম্পর্ক নেই, কিন্তু ধর্মীয় অনুভূতিতে তারা সমুজ্জ্বল। তাই ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছে ধর্মের নামে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে উস্কানি দেয়াই হচ্ছে এই হিন্দু সংগঠনগুলোর কাজ। বাংলাদেশের জনগণ গত কয়েক বছর ধরে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালন হতে দেখছে। শুধু তাই নয়, সরকার শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর দিনে সরকারি ছুটি পর্যন্ত ঘোষণা করেছে। অথচ ভারতেও শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীতে সরকারি ছুটি দেয়া হয় না, কিন্তু বাংলাদেশে জন্ম অষ্টমীতে সরকারি ছুটি প্রদান করা হয়েছে। ১৯৯০ সালে প্রথম বাংলাদেশে জন্ম অষ্টমী পালন শুরু হয়, ঢাকঢোল পিটিয়ে মহাসাড়ম্বরে। এরপর থেকে প্রতি বছর এই দিনে হিন্দুরা মিছিল বের করে। অথচ ইতিপূর্বে কখনোই এভাবে শ্রীকৃষ্ণের জন্য অষ্টমী পালিত হয়নি। জেনারেল এরশাদ তার মন্ত্রী নিতাই রায়চৌধুরীকে দিয়ে প্রথমে এটা আরম্ভ করান। এজন্য নিতাই রায়চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস বা ইসকন। ১৯৯০ সালের ১৩ আগস্ট ঢাকার ওয়ারিস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ৩ দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসকনের সভাপতি শ্রী কে.বি. রায়চৌধুরী। প্রধান অতিথি ছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। জানা গেছে যে এই ইসকনই বিশ্ব হিন্দু পরিষদকে ৫০০ কিলোওয়াটের একটা রেডিও স্টেশন প্রতিষ্ঠা করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য যে নেপালে অনুষ্ঠিত বিশ্ব হিন্দু সম্মেলনে রেডিও স্টেশন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশে প্রণব মঠ ও সেবাশ্রম একটি হিন্দু ধর্মীয় সংগঠন। অভিযোগ রয়েছে ভারত সেবাশ্রম সংঘের সাথে এই সংগঠনের যোগসাজশ রয়েছে। আর ভারত সেবাশ্রম সংঘ হচ্ছে বিজেপির একটি অঙ্গ সংগঠন। বাংলাদেশ স্বাধীন হবার পর এই ভারত সেবাশ্রম সংঘ এদেশে এসেছিল ত্রাণ তৎপরতা চালানোর নামে ভারতীয় রাজনৈতিক স্বার্থে হিন্দুদেরকে সংগঠিত করতে। বিভিন্ন সূত্রে জানা যায় তারা এসেছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ও ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা মাফিক কর্মকাণ্ড পরিচালনার করার জন্য। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটালে ভারত সেবাশ্রম সংঘ বাংলাদেশ থেকে পাততাড়ি গোটায়। সে স্থলে কর্মতৎপরতা শুরু হয় প্রণব মঠ ও সেবাশ্রম। ভারত সেবাশ্রম সংঘের সভাপতি শ্রী বিজয়ানন্দজি বনগাঁতে তথাকথিত বঙ্গভূমি আন্দোলনের এক সমাবেশে বক্তৃতাকালে তার সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতিফলন ঘটিয়েছেন। তিনি তার বক্তৃতায় তার বাংলাদেশে থাকাকালীন অবস্থার বর্ণনা দিয়ে বলেন যে বাংলাদেশের শহরে শহরে পোস্টার পড়ে গেল যে মুজিব যদি বাঁচতে চাও ইন্দিরাকে তালাক দাও। সযত্নে এর দুখানি পোস্টার আমি তুলে নিলাম। তাজউদ্দিন আহমেদ তখন মন্ত্রী। তাজউদ্দিন আহমেদকে পোস্টার দুটি দেখিয়ে তাকে সঙ্গে নিয়ে মুজিবের অফিসে গিয়ে পৌঁছলাম। তাকে বললাম, ভাই, এই কি ভারতবর্ষের প্রতি তোমাদের কৃতজ্ঞতা? আমরা রমনা কালীবাড়ির ভেঙে ফেলা মন্দিরের বর্ণনা দিয়ে মুজিবের কাছে আবেদন জানালাম, রমনার কালীমাড়ির মন্দিরটি যদি আপনারা তৈরি করে দেন কিংবা আমাকে তৈরি করার অনুমতি দেন, তাহলে আমি প্রতিটি হিন্দুর দ্বারে দ্বারে ভ্রমণ করে ভিক্ষা করে রমনার এই ঐতিহাসিক কালী মন্দির প্রতিষ্ঠা করব এবং প্রমাণ করব বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অথচ তা হল না। সেটি হল সোহরাওয়ার্দী পার্ক। অথচ এই সোহরাওয়ার্দী ১৯৪৬ সালে পাথরঘাটার বুকে অর্থাৎ সমগ্র বাংলা অর্থাৎ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলায় দাঙ্গা বাঁধিয়ে কয়েক হাজার হিন্দুকে হত্যা করেছিল। এই সোহরাওয়ার্দী পাকিস্তানের উদ্গাতা। তারই নির্দেশে সাম্প্রদায়িক মুজিবর প্রত্যহ কলেজ থেকে এসে মাথায় রুমাল বেঁধে হাতে ছোড়া নিয়ে হিন্দু নিধন করতে নির্গত হতেন। আর সেই সোহরাওয়ার্দীর নামে করা হলো পার্ক। ভারতের ঘনিষ্ঠ বন্ধু শেখ মুজিবকে বিজয়ানন্দ কেন সাম্প্রদায়িক বলেন? এর উত্তর একটাই যে মুসলমান বিদ্বেষ প্রকাশের ক্ষেত্রে তারা কাউকেই ছাড় দিতে রাজি নয়।
বিজয়ানন্দজি তার বক্তৃতায় আরও বলেন যে যারা আজ আমাদের দেশের বুকে মুসলিম লীগ রচনা করেছে, যারা আজ আবার আমাদের দেশের বুকে বসে হিন্দুস্থানকে ভাগ করে দার উল ইসলামের দাবি জানাচ্ছে, তাদের আর সহ্য করা সম্ভব নয়, আর ক্ষমা নয়। আমি রাজীব গান্ধীকে বলেছিলাম পাকিস্তান দখল করে নিন, যদি না পারেন রাশিয়াকে বলুন আফগানিস্তানের মতো দখল করে নিয়ে 10 বছর রেখে দিক, কিন্তু তিনি তা করেননি। আমি ইন্দিরা গান্ধীকে বলেছিলাম বাংলাদেশে 1.5 কোটি হিন্দু জিম্মি হয়ে আছে। জিম্মি অর্থ জিয়ানো মাছ। একটি ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরা এই জিয়ানো মাছের মতো। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হবার পর হিন্দুদের বলা হচ্ছে যে তোমরা ভারতে যেতে পারবে না, ভারত সরকার তোমাদের স্থান দেবে না। বিদেশি বলে একবার তোমাদের আসাম থেকে তাড়িয়েছে, বেঙ্গল থেকে তাড়াচ্ছে। সুতরাং তোমরা যেতে পারবে না, বরং ইসলামকে বরণ করো, আমাদের দেশেই থাকো, আমরা ঠিক সুযোগ সুবিধা করে দেব। এক জাতীয় প্রলোভন। অন্যদিকে সাদা কাগজে বলে দেওয়া হচ্ছে তোমার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ যদি 7 দিনের মধ্যে দিতে না পারো, তবে আমরা তোমার কন্যাকে জোর করে ধরে নিয়ে আসব। তিনি বলেন বাংলাদেশে জাকের পার্টি নামে একটি দল তৈরি হয়েছে। সেই দলের উদ্দেশ্য হচ্ছে 2000 খ্রিস্টাব্দের মধ্যে বা 10 বছরের মধ্যে 1.5 কোটি হিন্দুকে যে কোনোভাবে ধর্মান্তরিতকরণ, জবরদস্তি, কন্যা অপহরণ, কিছু কিছু অস্ত্রের সাহায্যে নিধন। এই বিশ্ব জাকের পার্টির টাকা আসছে আরব থেকে, অস্ত্রও আসছে। অতি সম্প্রতি 200 স্বয়ংক্রিয় অস্ত্র এসেছে এই পার্টির নামে বিদেশ থেকে। শ্রী বিজয়ানন্দ বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে একজন হিন্দু আমার কাছে এসেছিলেন। তিনি বলেছেন যে আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা চলছে। আপনারা ইনকালাব ও কাফেলা সহ বিভিন্ন পত্রিকা পড়লে দেখবেন যে তাতে শুধু লেখা হচ্ছে যে হিন্দুরা বিশ্বাসঘাতকতা করছে। এর পাশাপাশি লিখছে যে বিএলএ, কালিদাস বৈদ্য, সুব্রত চ্যাটার্জি, স্বামী বিজয়ানন্দ এরা সবাই আমাদের দেশকে সর্বনাশ করে দিতে চাইছে, ইত্যাদি ইত্যাদি প্রচারণা অনবরত চালানো হচ্ছে। বিজয়ানন্দ আরও বলেন, আমরা ওপারে বসবাসকারী 1.5 কোটি ভাইয়ের স্বাধীনতার দাবি জানাবই। তাদের শান্তির জন্য, তাদের মা জননীর মর্যাদার জন্য, তাদের ধর্ম সংস্কৃতি রক্ষা করার জন্য অন্তত বাংলাদেশের 6টি জেলা খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, পটুয়াখালী ও বরিশাল আমাদের চাই। বাংলাদেশকে খণ্ডিত করে, বাংলাদেশকে কেটে আমরা ওই 6টি জেলাকে স্বাধীন করবই। পূর্ব বাংলার হিন্দুদের জন্য স্বাধীন হোমল্যান্ড চাই। বিজয়ানন্দ তথাকথিত বঙ্গভূমি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন করে তোমরাই তো সেদিন ভারতের স্বাধীনতা সংগ্রামের সহায়তা দান করেছিলে। তোমারই পূর্বপুরুষ সেদিন পাঠান মোগলদের অত্যাচারের হাত থেকে হিন্দু সমাজ ও মন্দির রক্ষার জন্য ওই পাঞ্জাবির বুকে গুরু গোবিন্দ সিংয়ের নেতৃত্বে শিখ জাতি সেদিন জেগে উঠেছিল। তোমার পূর্বপুরুষ সেই যুবক দল আওরঙ্গজেবের অত্যাচারের কবল থেকে হিন্দু ধর্ম সমাজ রক্ষার জন্য শিবাজি মূর্তি ধারণ করে সেনাবাহিনী গঠন করেছিলে। সেই সেনাবাহিনী সেদিন আওরঙ্গজেবের বুকে পদাঘাত করে ভারতবর্ষের বুকে হিন্দু রাষ্ট্র স্থাপন করেছিল, হিন্দু স্বরাজ প্রতিষ্ঠা করেছিল। আরেকবার বাংলার যুবক, ভারতের যুবক, তোমরা বঙ্গ সেনাবাহিনীতে যোগদান করে আঘাত হানো, আক্রমণ করো বাংলাদেশের ওই 6টি জেলার বুকে। আমরা চাই স্বাধীন বঙ্গভূমি, আমরা চাই স্বাধীন দেশ। জাতিসংঘ স্তম্ভিত হোক, আমেরিকা বিস্মিত হোক, বাংলাদেশ ভীত সন্ত্রস্ত হোক, ভারতের মুসলিম জাতি বুঝুক হিন্দু আজও বেঁচে আছে। বিজয়ানন্দ দাবি করেন, হিন্দু কোনোদিন সাম্প্রদায়িক নয়। যে হিন্দু সাপকে দুধ কলা খাইয়ে মনসা পূজা করে, যে হিন্দু জানে ঈশ্বর সর্বত্র বিরাজিত, সেই হিন্দু সাম্প্রদায়িক নয়। তোমরা যারা হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশ বিভাগ করেছ, দ্বিজাতি তত্ত্ব মেনে নিয়ে আমার জননী জন্মভূমিকে বিভক্ত করেছ, তোমরাই সাম্প্রদায়িক। হিন্দু সাম্প্রদায়িকতা জানে না। মৌলবীরা শিক্ষা দিচ্ছেন যে হিন্দুর গৃহ থেকে কন্যা হরণ করে বিবাহ করো, তাই আজও ভারতবর্ষে নারী হরণ চলে। কিন্তু আমাদের কোনো ধর্মীয় পুরুষ এটা শিখান না। হিন্দু নারীকে বাস বছাই করে পাকিস্তান ও বাংলাদেশে চালান দেওয়া হয় আজও। বাংলাদেশ থেকে আমার হিন্দুস্থানের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে আমার পুলিশ, কিন্তু কোনো মুসলমান মেয়ে হিন্দু চুরি করেছে তার প্রমাণ পাওয়া যাবে না সারা ভারতবর্ষে।
হিন্দু ইচ্ছা করলে অনেক অত্যাচার করতে পারে, কিন্তু করে না। দেখান, কোথায় হিন্দুরা মসজিদ ভেঙেছে, মোহরমের শোভাযাত্রায় বাধা দিয়েছে? কোথাও তার প্রমাণ পাওয়া যাবে না। অথচ মুসলমানরা আজও ভারতের বুকে বসবাস করে দুর্গা প্রতিমার শোভাযাত্রাকে বন্ধ করে দিতে চায়, কালী মূর্তি ভঙ্গ করে দেয়, মন্দির কলুষিত করে। এই সেদিনের কথা, বাংলাদেশের বুকে খুলনা শহরে ৪৮টি মন্দির ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ থেকে মুসলমান এসে হিন্দু নেতাদের হত্যা করার দুঃসাহস দেখাচ্ছে। যে কোনো মুহূর্তে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে ভারতের ১০ কোটি মুসলমান পাকিস্তানকে সহায়তা করবে। অথচ বিশ্ব হিন্দু পরিষদ RSS ভারত সেবাশ্রমকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। আজ আমাদের দুর্দশা দেখুন, ৬০ কোটি হিন্দুর জন্য ভারতের বুকে ১ ইঞ্চিও জমি রিজার্ভ করা নেই সংবিধানে। সংবিধানে বলা হয়নি যে ভারতবর্ষ মুসলমানদের নয়। পাকিস্তান করে দিলাম, তোমরা মুসলমানরা সেখানেই থাকো, কিন্তু ভারতবর্ষ থাকবে হিন্দুদের জন্য। তবে বলা উচিত নয় যে মুসলমানদের তাড়িয়ে দাও, তারা থাকবেন, কিন্তু তাদের সুনাগরিক হয়ে থাকতে হবে, ভারতের মোরাল সিটিজেন হয়ে থাকতে হবে, ভারতের প্রতি সম্পূর্ণ আনুগত্য দিয়ে বাস করতে হবে। তবেই মুসলমানরা ভারতবর্ষের নাগরিক হবেন। যারা বিশ্বাসঘাতকতা করবেন, পাকিস্তানের আনুগত্য নিয়ে থাকবেন, তারা ভারতের নাগরিক নয়। আজ আমার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, আমার ধর্ম সংস্কৃতি রক্ষার তাগিদে হিন্দুত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষের ৬০ কোটি হিন্দুকে সংগঠিত হতে হবে। এটা সাম্প্রদায়িকতা নয়, এটা সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে। আজ যদি ভারত বিপন্ন হয় আর হিন্দু যদি সেই ভারতকে রক্ষা না করে, তাহলে আর কে করবে? আমাদের প্রাণের তাগিদেই তা করতে হবে, কারণ হিন্দুর আর কোনো দেশ নেই। এই দেশ হিন্দুর জন্য। এই ভারত আমার পুণ্যভূমি, পিতৃভূমি, দেবতার লীলাভূমি, যুগ যুগান্তরের জন্মভূমি। আজ যদি ভারত চলে যায়, তাহলে হিন্দুদের কি দশা হবে? মুসলমানের সংখ্যা বাড়ছে, হিন্দুর সংখ্যা কমছে। কারণ হিন্দুর একটি বিবাহ, ২-৩টি সন্তান হওয়ার সাথে সাথে হাসপাতালে অপারেশন হয়, কিন্তু মুসলমানদের সে বালাই নেই। হিন্দুর জন্য ২ সন্তান, মুসলমানের জন্য ৫ সন্তান। এটা কোন দেশের নীতি? কোনো মুসলমানের ৫টি বিবাহের অনুমতি নাই। ভারতে সে অনুমতিও দেওয়া হয়েছে। দেশ বিভাগের সময় ভারতে মুসলমানের সংখ্যা ছিল ৩ কোটি, এখন হয়েছে ১১ কোটি। ১৯৯০ সালের অক্টোবর মাসে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে বাংলাদেশে কিছুটা উত্তেজনা দেখা দেয়, কিন্তু তা বেশি দূর গড়াতে পারেনি। মিটিং ও মিছিলের মধ্যে সীমাবদ্ধ ছিল। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর চিরকালের অসাম্প্রদায়িক মনোভাবের কারণেই উত্তেজনা দ্রুত প্রশমিত হয়ে যায়। রাজনৈতিক দলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ইসলামী দলগুলো ইসলামের সুমহান শিক্ষার আলোকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথাপি ইসলামী দলগুলোকে দোষারোপ করে হিন্দু সংগঠনগুলো মন্দির ভাঙা ও হিন্দুদের উপর নির্যাতনের কল্পকাহিনী প্রচার করে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই পরিষদটি হচ্ছে বাংলাদেশের সকল হিন্দু ধর্মীয় সংগঠনের সুপারস্ট্রাকচার। এই পরিষদ প্রথম মন্দির ভাঙা ও হিন্দুদের উপর কথিত নির্যাতনের বিবরণ পুস্তক আকারে প্রকাশ করে, যার মধ্যে সত্যের লেশমাত্র নেই। এই পুস্তিকা ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানকার সাম্প্রদায়িক হিন্দু সংগঠনগুলো এটা নিয়ে হইচই ফেলে দেয়। ফাদার টিম নামক একজন বিদেশীও একইভাবে মন্দির ভাঙা ও হিন্দু নির্যাতনের উপর একটি কল্পকাহিনী রচনা করেন। ফাদার টিম বাংলাদেশে কাজ করছে তথাকথিত কমিশন ফর জাস্টিস অ্যান্ড পিস নামক একটি এনজিওর মাধ্যমে। ২. ৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস ও তৎপরবর্তী তৎপরতা। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিজেপি ও এর অঙ্গ সংগঠন শিবসেনা RSS-এর সদস্যরা ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়। ফলে সমগ্র ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে। নিহত হয় শত শত নিরপরাধ ভারতীয়। স্বভাবতই এসব ঘটনায় সমগ্র বিশ্বে ভারতের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভারতের প্রতিবেশী ও একটি মুসলিম দেশ হিসাবে বাংলাদেশে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও এ নিয়ে কোনো বড় মাপের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি। বরং বাংলাদেশের আপামর জনগণ সর্বান্তকরণে যে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমনে সচেষ্ট ছিলেন। কিন্তু বাবরি মসজিদ ভাঙার ঘটনা স্থিমিত না হতেই কোনো এক অদৃশ্য সুতোর টানে একটি কুচক্রী মহল এদেশে হিন্দু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করতে থাকে।
প্রচারণা পুস্তিকা লিফলেট ছাপিয়ে বলা হয় বাংলাদেশে হাজার হাজার হিন্দুকে নির্যাতন করা হয়েছে, ধর্ষিতা হয়েছে অগণিত হিন্দু নারী। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও প্রচারণা মাধ্যমে এ ধরনের বহু কাল্পনিক ঘটনার খবর জানানো হয় বিশেষ একটি মহল থেকে। এভাবে বাংলাদেশকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর লক্ষ্য ছিল বিশ্বকে বলা, দেখো, শুধু ভারতেই নয়, বাংলাদেশেও সাম্প্রদায়িকতার কোনো কমতি নেই। এ ধরনের বাংলাদেশ বিরোধী প্রচারণা যে শুধুমাত্র ভারত থেকেই চালানো হয়েছে তা নয়, বরং বেশিরভাগ অপপ্রচার হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশি রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতৃত্বের মাধ্যমে। এরূপ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপপ্রচারের উদাহরণ হতে পারে পাক্ষিক দিকপাল নামের একটি পত্রিকা। এই পত্রিকাটির উপদেষ্টা আবার কোনো যেনতেন ব্যক্তি ছিলেন না। ড. আহমদ শরীফের মতো একজন বিখ্যাত নাস্তিক অধ্যাপকের নাম এই পত্রিকাটিতে ছাপা হতো উপদেষ্টা হিসাবে। উল্লেখ্য, বাবরি মসজিদ ভাঙা হয় ৬ ডিসেম্বর ৯২ তারিখে। এর মাত্র ১০ দিনের মাথায় ১৬ থেকে ৩১ ডিসেম্বর সংখ্যা পাক্ষিক দিকপাল প্রকাশ করে বাংলাদেশে ভয়াবহ হিন্দু নির্যাতনের কাহিনী। এ ব্যাপারে ২৮ ডিসেম্বর ৯২ সংখ্যা দৈনিক দিনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়রা শিরোনামে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অশুভ লক্ষ্যে একটি পাক্ষিক পত্রিকার চরম উস্কানিমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। পত্রিকাটির গত ১৬-৩১ ডিসেম্বর সংখ্যাটি সম্প্রতি প্রকাশিত হয়। এতে ব্যানার হেডে প্রকাশিত সংবাদটির শিরোনাম, সাম্প্রদায়িকতার শিকার হিন্দু সম্প্রদায়। সারা দেশে মন্দির ভাঙচুর, দোকানপাট, বাড়ি গাড়িতে অগ্নিসংযোগ, এমনকি নারী ধর্ষণের ভিত্তিহীন অন্য কোনো জাতীয় পত্রপত্রিকায় এ ধরনের সংবাদ প্রকাশিত হয়নি। অভিযোগ করে মূলত পাক্ষিক দিকপাল পত্রিকাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী তাদের সাম্প্রদায়িকহীন স্বার্থ চরিতার্থ করারই প্রয়াস চালাচ্ছে বলে পর্যবেক্ষক মহল মনে করেন। এ দুঃসাহসের উৎস কোথায়, জাতি আজ তা জানতে চায়। এ ধরনের প্রচারণার শুধু একটি নয়, হাজারো উদাহরণ দেওয়া যায়। তবে প্রাথমিক পর্যায়ে এগুলো ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, অর্গানাইজড অ্যাকশন নয়, বরং সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী তৎপরতার সূত্রপাত হয় ২০ জানুয়ারি ৯৩ এর পর থেকে। ৩. বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ, এরপর ভারতীয় হুমকি। ভারতে বাবরি মসজিদ ভাঙার তীব্র নিন্দা করে বাংলাদেশের জাতীয় সংসদ ২০ জানুয়ারি ৯৩ তারিখে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে। যদিও আ লীগ ও গণতন্ত্রী পার্টি উল্টো বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধেও একই সাথে প্রস্তাব পেশের দাবি জানায়। তদানীন্তন সরকারি দল বিএনপি ওই প্রস্তাব না মানায় আ লীগ সংসদে গৃহীত নিন্দা প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থাকে। তবে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ভোটে নিন্দা প্রস্তাবটি গৃহীত হয়। এদিকে বাংলাদেশ জাতীয় সংসদে এই নিন্দা প্রস্তাব গ্রহণের ঘটনা ক্ষিপ্ত করে তোলে ভারতীয় নীতি নির্ধারকদের, এবং ২৩ জানুয়ারি ৯২ তারিখে ভারত সরকার অত্যন্ত অশোভন ভাষায় বাংলাদেশকে সাবধান করে দেয়। ভারত সরকার প্রদত্ত বিবৃতিতে বলা হয়, একটি বিতর্কিত ভবন ভেঙে দেওয়ার ব্যাপারে বাংলাদেশের জাতীয় সংসদে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি। আমাদের নীতি ও ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকার প্রকাশ্যে নিন্দা জ্ঞাপন করে যে নাক গলাচ্ছে এবং যেসব বিষয়ে তার আইনগত অধিকার নেই সেসব বিষয়েও আমাদের উপদেশ দেওয়ার মতো ঔদ্ধত্য প্রকাশ করছে, এই বিষয়গুলোকে আমরা কঠোরভাবে বিরূপ দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। মৌলবাদীদের দ্বারা প্রভাবিত মহলের অসুদ্দেশ্য প্রণোদিত হয়ে যে উপদেশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা সামগ্রিক উত্তেজনা প্রশমনের পথকে শুধু বাধাগ্রস্তই করবে। উক্ত বিবৃতিতে তারপর যেসব ভয়ঙ্কর কথা বলা হয় তা সাধারণ কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী হওয়ার পাশাপাশি সরাসরি বাংলাদেশকে শাসানোর পর্যায়ে পড়ে। ভারতীয় সরকার প্রদত্ত উক্ত বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে যে শত শত মন্দির ধ্বংস হয়েছে ও সহিংস ঘটনা ঘটেছে তাতে করে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মডেল হিসাবে বিবেচনা করা যায় না। তাই ভারত সরকার বাংলাদেশের ভবিষ্যৎ পদক্ষেপের ওপর মনোযোগ সহকারে নজর রাখবে। এই নজর রাখাই পরবর্তীতে বাহির্বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক ও মৌলবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করায় মূল অনুঘটকের ভূমিকা পালন করে। ৪. লজ্জা ও তসলিমা নাসরিন ইস্যু সৃষ্টি।
বাবরি মসজিদ ভাঙার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভারত সরকার প্রচ্ছন্ন হুমকি প্রদর্শন করে ২৩ জানুয়ারি ৯৩ তারিখে। এর মাত্র ৫ দিনের মাথায় শুরু হওয়া ২১শে বইমেলায় প্রকাশিত হয় তসলিমা নাসরিনের লজ্জা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, হিন্দুদের উপর চলছে নির্যাতন, এসব কাল্পনিক কথামালাই ছিল লজ্জা উপন্যাসের মূল উপজীব্য। এই উপন্যাসের মাধ্যমে যে বিষবাষ্প ছড়ানো হয়েছে তাতে সে সময় সমগ্র বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতে নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, লজ্জা উপন্যাসের মাধ্যমে সে কথাই প্রতিষ্ঠিত করেছে সার্থকভাবে। কথা হয়তো সাধারণ সাহিত্য সমালোচক, বুদ্ধিজীবীদের কাছে মনে হওয়া স্বাভাবিক যে লজ্জা নিছক একটি উপন্যাস, কিন্তু তসলিমা নাসরিনের সৃষ্টি বা লজ্জার প্রকাশ কখনোই কোনো গতানুগতিক সাংস্কৃতিক বিষয় ছিল না, বরং লজ্জা উপন্যাসের মধ্য দিয়ে বাংলাদেশের নজর রাখার হুমকি দেওয়ার মাত্র সপ্তাহখানিকের ব্যবধানে চরমতম প্রতিশোধ গ্রহণ করে। আপাত নির্দোষ একটি সাহিত্যকর্মের সাহায্যে একটি দেশকে কখনো কেউ এত বড় বিপদে ফেলে দিতে পারেনি, যা সার্থকভাবেই করেছে। তসলিমা নাসরিন যে এর সৃষ্টি ও তার লজ্জা উপন্যাস যে বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করার জন্য প্রকাশ করা হয়েছিল, সে সম্পর্কে পরবর্তীতে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে। এমনকি ভারতীয় বিশ্লেষকগণও তসলিমা নাসরিনের সংশ্লিষ্টতা সম্পর্কে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। এদেরই একজন হলেন ভারতের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক অশোক বিশ্বাস। ৩১ আগস্ট ৯৪ সংখ্যা দ্য নিউ নেশন পত্রিকায় প্রকাশিত রজ রোল ইন ফার্দারিং ইন্ডিয়াজ ফরেন পলিসি শীর্ষক এক নিবন্ধে মি. অশোক বিশ্বাস উল্লেখ করেন যে বিএনপি সরকারকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সংখ্যালঘু নির্যাতনকারী হিসেবে চিত্রিত করার জন্য তসলিমা ইস্যু সৃষ্টি করেছে। তিনি একে বাংলাদেশের বিরুদ্ধে এর অন্যতম বড় সাফল্য বলেও মন্তব্য করেন। তার ভাষ্যমতে এই অনৈতিক তৃতীয় শ্রেণীর লেখিকাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে কলকাতার প্রচার মাধ্যম এবং তাকে পুরো আর্থিক সহায়তা দিয়েছে এবং খুব ভালোভাবেই জানত যে তসলিমা ইস্যু কিভাবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে ও কথা মনে রেখেই তারা বাংলাদেশের ভেতরে গোলযোগ সৃষ্টি ও পাশাপাশি পশ্চিমী নারীবাদী সংগঠন সহ ইসলাম বিরোধী লবিকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্যই লজ্জাসহ অন্যান্য উগ্র কাজে তসলিমাকে লেলিয়ে দেয়। এদিকে বাংলাদেশে লজ্জা উপন্যাস প্রকাশের সমান্তরালে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সহ অন্যান্য হিন্দু সংগঠনগুলো তসলিমার সমর্থনে এগিয়ে আসে। এছাড়া আনন্দবাজার গোষ্ঠী ব্যাপক কাভারেজ দেয় তসলিমা নাসরিনকে। এরা লজ্জাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে কথাই প্রচার করে যে বাংলাদেশে আশঙ্কাজনক হারে হিন্দুদের ওপর নির্যাতন চলছে। এ নিয়ে সে সময় বাংলাদেশে কী ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয় তা তৎকালীন পত্রপত্রিকায় চোখ রাখলেই বোঝা যেত। এখানে উল্লেখ্য এর প্রচারণা সহায়তাকারী আনন্দবাজার গোষ্ঠী পরবর্তীতে তসলিমাকে আনন্দ পুরস্কারে ভূষিত করে। এরপর দীর্ঘদিন তসলিমা পশ্চিমা দেশগুলায় বসবাস করে কোনো উন্নত সাহিত্যকর্ম উপহার দিতে ব্যর্থ হওয়ায় ১৯৯৯ সালে আবার ফিরে আসে ভারতে। এবারও তাকে পূর্ণ পৃষ্ঠপোষকতা প্রদান করে আনন্দবাজার গ্রুপ। এমনকি ২০০০ সালে দ্বিতীয়বারের মতো তসলিমা নাসরিন ভূষিত হন আনন্দ পুরস্কারে। এছাড়া ১৯৯৩-৯৪ সময়কালে ভারতের সর্বত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গে মৌলবাদী সংগঠন বিজেপি সহ অপরাপর রাজনৈতিক দলের কর্মীরাও তসলিমার সমর্থনে মিছিল মিটিংয়ের আয়োজন করে। এমনকি কোনো অদৃশ্য সূত্রে প্রাপ্ত টাকা দিয়ে এক বিশেষ মহল লজ্জা উপন্যাসের হাজার হাজার কপি ছাপিয়ে বিনামূল্যে বিলি করে। এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক কলমের ১ আগস্ট ৯৩ সংখ্যায় বলা হয়, নারী কর্তৃক পুরুষদের অবাধ ধর্ষণের প্রবক্তা আনন্দ পুরস্কার ভূষিতা তসলিমা নাসরিনের সাম্প্রতিক একটি বইয়ের নাম লজ্জা। বইটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে, কিন্তু বিক্রি হয়েছে পশ্চিম বাংলায়। বেস্ট সেলার লিস্টে উঠে আসায় বইটির কলকাতা সংস্করণও দেখতে পাওয়া গেছে। এ বঙ্গে বইটির জনপ্রিয়তার কারণ বিজেপি ও বিজেপি মানসিকতা সম্পন্ন বুদ্ধিজীবীদের আনুকূল্য। তারা ঝোলা ব্যাগে বয়ে বয়ে বইটি পুশ সেল করে বেড়াচ্ছেন। এক শিল্পপতি নাকি বিনামূল্যে বিতরণের জন্য বইটির বহু কপি আগাম খরিদ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক সেকুলার অধ্যাপক, যিনি বর্তমানে বিজেপি মানসিকতা সম্পন্ন, নিজ খরচে বইটির ফটোকপি বিলি করে বেড়াচ্ছেন। লজ্জা নিয়ে এত মাতামাতির কারণ কিতাবটিতে তসলিমা নাসরিন নাকি বাংলাদেশের মুসলমান মৌলবাদীদের মুখোশ খুলে দিয়েছেন। বাংলাদেশে হিন্দুরা খুন, বলাৎকার, শোষণ, নিপীড়ন, বঞ্চনা, অপমান, লাঞ্ছনা
এবং অবিরাম দাঙ্গা হাঙ্গামা ও গণহত্যার মধ্যে কী রকম মানবেতর জীবনযাপন করছেন তারই নাকি সত্যনিষ্ঠ রগরগে বর্ণনা রয়েছে লজ্জার দুই মলাটের মধ্যে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকা পরিবেশিত এক খবরে জানা গেল বাংলাদেশ সরকার নাকি লজ্জা বইটি নিষিদ্ধ করেছেন। অভিযোগ মিথ্যা তথ্য পরিবেশন ও সাম্প্রদায়িক উস্কানি। অনেক বুদ্ধিজীবী বইয়ের ওপর নিষেধাজ্ঞা জারির বিরোধী। মাত্র কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ সরকার প্রসিদ্ধ বক্তা মেমারির গোলাম আহমদ মোর্তজা সাহেবের একটি পুস্তক ইতিহাসের ইতিহাস নিষিদ্ধ করেন সাম্প্রদায়িকতা প্রচারের অভিযোগে। অথচ বইটিতে ইতিহাসের কিছু প্রমাণিত তথ্যকে তুলে ধরা হয়েছিল। কোনো সম্প্রদায়কে আক্রমণ বা ছোট করার প্রয়াস তাতে ছিল না। এভাবে শুধুমাত্র ভারতে প্রচারণা করেই ক্ষান্ত হয়নি, বরং সমগ্র বিশ্বেই বাংলাদেশকে একটি মৌলবাদী সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করতে তাদের সে সময় অতি তৎপর থাকতে দেখা যায়। এসব প্রচারণায় তখন বাবরি মসজিদ ইস্যু চাপা পড়ে সে জায়গায় স্থান পায় তসলিমা সিন্ড্রোম। অর্থাৎ সহজ কথায় ভারত সাফল্যজনকভাবে নিজের অপকীর্তি আড়াল করতে সক্ষম হয় বাংলাদেশে তসলিমা সৃষ্টি করে। এটাই বলে চাণক্য বুদ্ধি, জনমত প্রজ্বলিত বা প্রভাবিত করা, আর এটাই হচ্ছে গুপ্তচর বৃত্তির ক্লাসিক্যাল উদাহরণ। সে সময় ভারতীয় মহল কিভাবে পৃথিবীব্যাপী বাংলাদেশকে মৌলবাদী ও নিবর্তনবাদী একটি দেশ হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয় তার প্রমাণ পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রচারণা মাধ্যমের প্রচারণা থেকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের CNN থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী পত্রিকায় তসলিমা নাসরিনের সমর্থনে বাংলাদেশকে একটি মধ্যযুগীয় মৌলবাদী দেশ হিসেবে প্রতিপন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়। 6 জুলাই 94 সংখ্যা নিউ ইয়র্ক টাইমসে তসলিমা নাসরিনের ওপর লেখা সেন্সরশিপ বাই ডেথ শিরোনামের একটি সম্পাদকীয়তে বাংলাদেশকে ধিক্কার জানানো হয় তসলিমার লজ্জা বইয়ের নামে শেম শব্দ দিয়ে। 13 জুলাই 94-এ ওই একই পত্রিকায় তসলিমার ছবিসহ 3 কলাম শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ঠিক পরদিন 14 জুলাই 94-এ তারিখে আবার তসলিমাকে লেখা সালমান রুশদির খোলা চিঠি সম্পাদকীয় পৃষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ফস্কা ভারতীয় মহল কিভাবে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি মৌলবাদী ও নিবর্তনবাদী দেশ হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয় তার প্রমাণ পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রচারণা মাধ্যমের প্রচারণা থেকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের CNN থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী পত্রিকায় তসলিমা নাসরিনের সমর্থনে বাংলাদেশকে একটি মধ্যযুগীয় মৌলবাদী দেশ হিসেবে প্রতিপন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়। 6 জুলাই 94 সংখ্যা নিউ ইয়র্ক টাইমসে তসলিমা নাসরিনের ওপর লেখা সেন্সরশিপ বাই ডেথ শিরোনামের একটি সম্পাদকীয়তে বাংলাদেশকে ধিক্কার জানানো হয় তসলিমার লজ্জা বইয়ের নামে শেম শব্দ দিয়ে। 13 জুলাই 94-এ ওই একই পত্রিকায় তসলিমার ছবিসহ 3 কলাম শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ঠিক পরদিন 14 জুলাই 94-এ তারিখে আবার তসলিমাকে লেখা সালমান রুশদির খোলা চিঠি সম্পাদকীয় পৃষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ফস্কা ভারতীয় মহল কিভাবে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি মৌলবাদী ও নিবর্তনবাদী দেশ হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয় তার প্রমাণ পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রচারণা মাধ্যমের প্রচারণা থেকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের CNN থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী পত্রিকায় তসলিমা নাসরিনের সমর্থনে বাংলাদেশকে একটি মধ্যযুগীয় মৌলবাদী দেশ হিসেবে প্রতিপন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়। 6 জুলাই 94 সংখ্যা নিউ ইয়র্ক টাইমসে তসলিমা নাসরিনের ওপর লেখা সেন্সরশিপ বাই ডেথ শিরোনামের একটি সম্পাদকীয়তে বাংলাদেশকে ধিক্কার জানানো হয় তসলিমার লজ্জা বইয়ের নামে শেম শব্দ দিয়ে। 13 জুলাই 94-এ ওই একই পত্রিকায় তসলিমার ছবিসহ 3 কলাম শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ঠিক পরদিন 14 জুলাই 94-এ তারিখে আবার তসলিমাকে লেখা সালমান রুশদির খোলা চিঠি সম্পাদকীয় পৃষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ফস্কা ভারতীয় মহল কিভাবে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি মৌলবাদী ও নিবর্তনবাদী দেশ হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয় তার প্রমাণ পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রচারণা মাধ্যমের প্রচারণা থেকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের CNN থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী পত্রিকায় তসলিমা নাসরিনের সমর্থনে বাংলাদেশকে একটি মধ্যযুগীয় মৌলবাদী দেশ হিসেবে প্রতিপন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়। 6 জুলাই 94 সংখ্যা নিউ ইয়র্ক টাইমসে তসলিমা নাসরিনের ওপর লেখা সেন্সরশিপ বাই ডেথ শিরোনামের একটি সম্পাদকীয়তে বাংলাদেশকে ধিক্কার জানানো হয় তসলিমার লজ্জা বইয়ের নামে শেম শব্দ দিয়ে।
13 জুলাই 94-এ ওই একই পত্রিকায় তসলিমার ছবিসহ 3 কলাম শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ঠিক পরদিন 14 জুলাই 94-এ তারিখে আবার তসলিমাকে লেখা সালমান রুশদির খোলা চিঠি সম্পাদকীয় পৃষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ফসকা ভারতীয় মহল কিভাবে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি মৌলবাদী ও নিবর্তনবাদী দেশ হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয় তার প্রমাণ পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রচারণা মাধ্যমের প্রচারণা থেকে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের CNN থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী পত্রিকায় তসলিমা নাসরিনের সমর্থনে বাংলাদেশকে একটি মধ্যযুগীয় মৌলবাদী দেশ হিসেবে প্রতিপন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়। 6 জুলাই 94 সংখ্যা নিউ ইয়র্ক টাইমসে তসলিমা নাসরিনের ওপর লেখা সেন্সরশিপ বাই ডেথ শিরোনামের একটি সম্পাদকীয়তে বাংলাদেশকে ধিক্কার জানানো হয় তসলিমার লজ্জা বইয়ের নামে শেম শব্দ দিয়ে। 13 জুলাই 94-এ ওই একই পত্রিকায় তসলিমার 13 জুলাই 94-এ ওই একই পত্রিকায় তসলিমার ছবিসহ 3 কলাম শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ঠিক পরদিন 14 জুলাই 94 তারিখে আবার তসলিমাকে লেখা সালমান রুশদির খোলা চিঠি সম্পাদকীয় পৃষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এদিকে বিদেশি পত্রপত্রিকায় কিভাবে কাদের মাধ্যমে তথ্য পেয়ে এ ধরনের বাংলাদেশ বিরোধী প্রচারণা চলতে থাকে তা সাধারণ দৃষ্টিতে ধরা সম্ভব না হলেও সচেতন দৃষ্টির কাছে এটা ধরা পড়তে বাকি থাকেনি যে বিশ্বব্যাপী বিস্তৃত ভারতীয় নেটওয়ার্কের মাধ্যমেই সফলভাবে তসলিমা ইস্যুকে কাজে লাগাতে সক্ষম হয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পরিচালিত বৈরী প্রচারণা সম্পর্কে একইরূপ ইঙ্গিত পাওয়া যায় নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক ঠিকানার মন্তব্য প্রতিবেদন থেকে। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে তসলিমা নাসরিনকে নিয়ে মাত্রাতিরিক্ত কিন্তু সমন্বিত বাংলাদেশ বিরোধী প্রচারণা সম্পর্কে সে সময় সাপ্তাহিক ঠিকানায় বাংলাদেশের ভাবমূর্তিকে হেয় করার ও প্রচারণায় বাংলাদেশ বিরোধী একটি সংঘবদ্ধ দলের সক্রিয় থাকার কথা উল্লেখ করা হয়। এ নিয়ে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে বিভিন্ন ইস্যুকে সামনে এনে বাংলাদেশ বিরোধী এই সংঘবদ্ধ দল বাংলাদেশের বিরুদ্ধে ন্যাক্কারজনক তৎপরতায় ইপ্ত হয়েছে। এখন তসলিমা নাসরিনকে কেন্দ্র করে তারা সক্রিয় হয়ে উঠেছে। তাদের এই তৎপরতারই ফসল হচ্ছে 6 জুলাই নিউ ইয়র্ক টাইমসের সেন্সরশিপ বাই ডেথ সম্পাদকীয়টি। বাংলাদেশ বিরোধী এই সংঘবদ্ধ দল কখনো সংখ্যালঘুদের অধিকার খর্ব, কখনো বাংলাদেশের পোশাক শিল্পে অবৈধভাবে শিশুশ্রম নিয়োগ, কখনো বা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কথিত গণহত্যা অথবা মন্দির গির্জা ধ্বংসের অভিযোগ এনে জোর অপপ্রচার চালিয়েছে। বাংলাদেশ থেকে তথ্য, ছবি, প্রবন্ধ, নিবন্ধ, ভিডিও, অডিও ক্যাসেট প্রভৃতি সংগ্রহ করে সেগুলির প্রয়োজনীয় ইংরেজি অনুবাদ করে এরা যথাযোগ্য স্থানে সরবরাহ করে থাকে। 25 এখন প্রশ্ন হল, এই সংঘবদ্ধ চক্রটি কাদের দ্বারা পরিচালিত হয়েছে? কারা ভিডিও, অডিও, তথ্য, প্রবন্ধ, নিবন্ধ সংগ্রহ করে ইংরেজিতে অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করত? 5 বিজেপির হুমকি, 2 কোটি মুসলমানকে বিতাড়িত করব ও বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাব। তসলিমা নাসরিনের লজ্জাকে বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়ন ও মুসলমান অনুপ্রবেশের প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে বিজেপি 1993 থেকে 1995 সাল পর্যন্ত বাংলাদেশ বিরোধী প্রচারণায় লিপ্ত হয়। আড়ালে এদের ইন্ধনদাতা হিসেবে থাকে সে সময় যে কোনো উপায় বাংলাদেশকে অব্যাহত চাপের মুখে রাখাই ছিল এসব প্রচারণার লক্ষ্য। উল্লেখ্য, কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় 27 সেপ্টেম্বর 93 সংখ্যার এক খবরে বলা হয়, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় যেতে পারলে 1 মাসের মধ্যে 2 কোটি মুসলমানকে ভেঙে ভেঙে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। প্রয়োজনে বাংলাদেশের সাথে যুদ্ধ হবে এবং তারপর বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে। 25 মঞ্জুর আহমদ, যুক্তরাষ্ট্রে সংঘবদ্ধ দলের বাংলাদেশ বিরোধী প্রচারণা, দৈনিক বাংলা 19 জুলাই 94 সংখ্যা পরিণত হবে। ওই রিপোর্ট থেকে আরও জানা যায় যে বিদ্যার্থী পরিষদের ব্যানারে বিজেপির অঙ্গ সংগঠন আরএসএস আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তপন শিকদার এমন হুঙ্কার ছাড়েন। 6 খালেদা জিয়ার ফারাক্কা ভাষণ ও কংগ্রেসের 45 পৃষ্ঠার রিপোর্টে অর্ধেকের বেশি স্থান জুড়ে বাংলাদেশ বিরোধী কল্পকাহিনী।
পূর্বেই উল্লেখ করা হয়েছে ১৯৯৩ সালের শুরু থেকেই ভারত যাবতীয় উপায়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত করায় তৎপর হয়ে ওঠে। বাংলাদেশে যাতে বিদেশি পুঁজি না আসে, গণতান্ত্রিক পথচলা যাতে বাধাগ্রস্ত হয় ও অন্যান্য বার্নিং ইস্যু যাতে ধাপাচাপা পড়ে যায়, মূলত এ লক্ষ্যেই বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার পরিকল্পনা প্রণয়ন করে র। এই ভয়ানক ও বিস্তৃত গুপ্তচর বৃত্তি শুধুমাত্র রয়ের নিজ কর্মকর্তা কর্মচারী বা অপারেটিভদের মাধ্যমে পরিচালিত করা সম্ভব ছিল না। তাই তারা সঙ্গত কারণেই বেছে নেন কংগ্রেস ও বিজেপির মতো রাজনৈতিক দলগুলোকে। এদিকে ১৯৯৩ সালের ১ অক্টোবর তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা ছিল। ঢাকাস্থ বাংলাদেশি এজেন্ট মারফত এ ব্যাপারে র আভাস পায় যে বেগম জিয়া জাতিসংঘে ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কড়া বক্তব্য দিতে পারেন। তাই র বিএনপি সরকারকে ওই ভাষণের পূর্বেই বিশ্ব দরবারে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। এর একটি ছিল কংগ্রেসের রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও এর সমান্তরালে বাংলাদেশস্থ অনুগামীদের সাহায্যে হিন্দু নির্যাতন সংক্রান্ত প্রচারণা জোরদার করা। এছাড়া বিশ্বব্যাপী যেখানেই চিহ্নিত বাঙালি সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, সেখানেই তাদের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক কলম ও ঢাকার দৈনিক ইনকিলাবে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায় যে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত কংগ্রেসি দলিলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভয়ঙ্কর কল্পকাহিনী সংযুক্ত করা হয়েছে। এছাড়া কংগ্রেসের ৪৫ পৃষ্ঠাব্যাপী ওই রিপোর্টের অর্ধেকেরও বেশি স্থান জুড়ে রয়েছে বাংলাদেশ বিরোধী বিষোদ্গার। এখানে ভারতের কংগ্রেস, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিদেশে অবস্থানরত কতিপয় বাঙালি কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছিল তার বর্ণনা পাওয়া যায় দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক রিপোর্টে। উক্ত রিপোর্টে বলা হয়, সম্প্রতি ভারতে বাংলাদেশ বিরোধী প্রচারণা জোরদার করা হয়েছে। এই প্রচারণায় শামিল রয়েছে ভারতের কোনো সংবাদপত্র, সংগঠন ও প্রবাসী ভারতীয় নাগরিকরা। এসব মিথ্যা প্রচারণার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের উপর মিথ্যা তহমত আরোপ করা, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা ও সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো। বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের প্রচারণায় অঞ্চলের পর্যবেক্ষক মহল বিস্ময়ে হতবাক হয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, আসলে ভারত কি চাইছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কংগ্রেস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদকের একটি রিপোর্টের উপর ভিত্তি করে সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে দি পায়োনিয়ার পত্রিকায়। নাগাল্যান্ডের ডিমাপুরে অনুষ্ঠিত কংগ্রেসের সাধারণ সভার উপর ওই রিপোর্টটি তৈরি করা হয়। পায়োনিয়ারের খবরে বলা হয়েছে যে কংগ্রেসের ওই ৪৫ পৃষ্ঠার রিপোর্টের অর্ধেকেরও বেশি পৃষ্ঠা জুড়ে রয়েছে বাংলাদেশ সম্পর্কিত বিষয়। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশে এখন প্যান ইসলামিক আন্দোলন চলছে এবং ওই আন্দোলনের লক্ষ্য হচ্ছে ভারতে, বিশেষ করে উত্তরাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়া। কংগ্রেসের ওই প্রতিবেদনটিতে চরম ও ঘৃণ্য মিথ্যাচারের আশ্রয় নিয়ে বলা হয়েছে যে বাবরি মসজিদ ধ্বংসের পর চট্টগ্রামে ৭০ জন হিন্দু মহিলা শ্রমিককে ধর্ষিত করা হয়েছে এবং ভোলায় ১২,০০০ মহিলা ও বালিকাকে কনকনে শীতের মাস ডিসেম্বরে ৩ দিন ধরে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরানো হয়েছে। রিপোর্টে ওই এলাকায় গণধর্ষণের কথাও বলা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে জনসংখ্যা ও দারিদ্র্য যে হারে বাড়ছে, তাতে করে প্রাকৃতিকভাবেই একসময় বাংলাদেশ থেকে ভারতের পূর্বাঞ্চলে জনতার ঢল নামবে, কারও সাধ্য হবে না তাকে ঠেকাবার, আর এভাবেই তারা ভারতের পূর্বাঞ্চলকে দখল করে নেবে। রিপোর্টটিতে এই মর্মে আরেকটি ভীতিকর মিথ্যাচারের অবতারণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকটি সীমান্তবর্তী জেলার পরিস্থিতিকে অস্থির করে তোলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটি তথাকথিত পরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ্য যে এসব অঞ্চলে জনসংখ্যার একটি বড় অংশ হচ্ছে মুসলমান। বোম্বাই থেকে প্রকাশিত সাপ্তাহিক ব্লিটসের কলকাতা ডেটলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ও পশ্চিমবঙ্গের অনেক অংশে যেসব ঘটনা ঘটে চলেছে, তাতে মনে হয় বাংলাদেশ ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো একসাথে মিলে কাজ করছে এবং ভারতের এসব অঞ্চলের পরিস্থিতিকে অস্থির করে তোলার জন্য তাদের যৌথ উদ্যোগ অব্যাহতভাবে চালু রয়েছে।
ব্লিটস বলেছে বিআইএসএস হচ্ছে আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর একটি গোয়েন্দা সংস্থা। অপরদিকে কানাডার মন্ট্রিয়েল থেকে প্রকাশিত দি গেজেট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে যে মন্ট্রিয়েলে একটি ছোট্ট গোষ্ঠী এ মর্মে প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশে জাতিগত ও ধর্মীয় শুদ্ধি অভিযান চলছে, কিন্তু আদতে তারা বাংলাদেশী নাকি ভারতীয় তা স্পষ্ট নয়। উল্লেখ্য যে পশ্চিমবঙ্গের অধিবাসীরাও এ ধরনের প্রচারণার ব্যাপারে নিজেদেরকে বাংলাদেশী বলে চালিয়ে যাচ্ছে। অনেক জায়গা থেকে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের লোকেরা হয়তো অতীতের কোনো এক সময় এই অঞ্চলের অধিবাসী ছিল। দি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে ওই গোষ্ঠীতে ১৭৫টি পরিবার আছে এবং তারা সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করেছে। পরিষদ দি গেজেটকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বাবরি মসজিদ ঘটনার পর বাংলাদেশে হিন্দুদের ২৮,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ২,৭০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৩,৬০০টি মন্দির ও অন্যান্য উপাসনালয় ধ্বংস করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২,০০০ লোক আহত হয়েছে, নিহত হয়েছে ১২ জন। এছাড়া ২৬০০ মহিলাকে ধর্ষিত করা হয়েছে। উল্লেখ্য যে ওই সংবাদ বিজ্ঞপ্তিটি গত জানুয়ারিতে ঢাকায় সংসদ সদস্যদের মধ্যেও বিলি করা হয়েছিল। জানা গেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একই বিজ্ঞপ্তি জাতিসংঘ, ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের কাছেও পাঠিয়েছে। তারা বলেছে বাংলাদেশ সরকার এমন কড়া সেন্সরশিপ আরোপ করেছে যে কোনো খবরই বাংলাদেশ থেকে বাইরে আসতে পারছে না। বাংলাদেশে অব্যাহত সাম্প্রদায়িক দাঙ্গায় হিন্দুদের সর্বনাশ করা হচ্ছে বলে গত কয়েক মাস ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিশ্বব্যাপী যে মিথ্যা প্রচারণা চালিয়ে এসেছে তা আসলে বিশ্ববাসীর কাছে মিথ্যা প্রমাণিত হওয়ায় এখন তারা যেখানেই বাঙালি হিন্দু রয়েছে সেখানেই তাদের দিয়ে আর এক মিথ্যা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশে হিন্দু শুদ্ধি অভিযান চলছে। কানাডার অটোয়ায় এই প্রচারণাটির কপি তারা বাংলাদেশ হাই কমিশনারকেও দিয়েছে বলে মন্ট্রিয়েল গেজেটের খবরে বলা হয়েছে বাংলাদেশ হাই কমিশন থেকে এ ব্যাপারে কোনো মন্তব্যই প্রকাশ করা হয়নি। উল্লেখ্য যে বিদেশে বা আন্তর্জাতিক ফোরামসমূহে যখন বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার চালানো হয়, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়, সে সময় আমাদের কূটনৈতিক মিশনগুলোর দায়িত্ব হচ্ছে এ ধরনের মিথ্যা প্রচারণা প্রতিহত করে বাংলাদেশের মান মর্যাদাকে সমুন্নত রাখা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেক স্থানে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের দূতাবাসগুলো তা করতে ব্যর্থ হয়েছে। ৭. হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তৎপরতা। অঙ্কের সূত্রের মতো হয়তো প্রমাণ দেয়া যাবে না যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশে ভারতীয় স্বার্থের অনুকূলে কাজ করে যাচ্ছে বা তাদের কোনো নেতা রয়ের সাথে যুক্ত। তবে ১৯৮৮ সালের ২০ মে জন্ম নেয়া এই সংগঠনটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের সংস্কৃতি ধর্ম ও ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে বিষোদগার করে আসছে একের পর এক। ১৯৮৮ সালে সংবিধানের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়ার পর সংখ্যালঘু জনগোষ্ঠীর তথাকথিত স্বার্থরক্ষাকারী এই ঐক্য পরিষদ প্রতিটি পর্যায়েই মাঠে নেমেছে সংখ্যালঘুর স্বার্থরক্ষার আড়ালে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব বিনাশের লক্ষ্য নিয়ে। এমনকি ২০০০ সালে এরা সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া না হলে পৃথক হিন্দু রাষ্ট্র গঠনেরও হুমকি প্রদান করে। এসব থেকেই বোঝা যায় ঐক্য পরিষদের সহজ সরল লক্ষ্য হল যে কোনো উপায়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি বা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি করে সংখ্যালঘুর জীবন বাঁচানোর দাবি নিয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের পথ সুগম করা। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত এই সংগঠনটি একই লক্ষ্য নিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও উস্কানিমূলক প্রচারণা চালিয়েছে। বিশেষ করে ১৯৯০ সালে ভারতের বাবরি মসজিদ নিয়ে সৃষ্ট উত্তেজনা ও ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দু কর্তৃক বাবরি মসজিদ ভেঙে ফেলার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্যাপক পরিসরে বাংলাদেশ বিরোধী তৎপরতায় ঝাঁপিয়ে পড়ে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হল ভারতে বিজেপি বা উগ্র হিন্দু সংগঠনগুলো বাংলাদেশের বিপক্ষে যেসব প্রচারণা চালিয়েছে এদেশে ঠিক তার সমান্তরাল কর্মসূচি পালন করেছে ঐক্য পরিষদ। বলতে গেলে এদের সরবরাহকৃত কাল্পনিক ও বানোয়াট তথ্য উপাত্তসমূহকেই ভারতীয় সরকার ব্যবহার করেছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায়। এখানে এদের উল্লেখযোগ্য কটি অপতৎপরতার কথা উল্লেখ করা হল।
ক ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতে বাবরি মসজিদ ধ্বংসের পর সে ঘটনার কোনো প্রতিবাদ না করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উল্টো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আকুল আবেদন জানায়। এ ব্যাপারে বঙ্গভূমি আন্দোলনকারীদের চেয়ে আরেক ধাপ ওপরে উঠে অপপ্রচার চালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচারের উল্লেখ করে এই পরিষদ ১৯৯২ সালের ডিসেম্বরে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রেরিত উদ্ধারের জন্য আকুল আবেদন শীর্ষক পত্রে লেখে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর নিষ্ঠুর নির্যাতন চলছে, হাজার হাজার মন্দির ধ্বংস করা হয়েছে, সশস্ত্র মুসলিম মৌলবাদীদের দ্বারা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের হাজার হাজার বাড়িঘর লুণ্ঠিত হয়েছে, ধ্বংস হয়েছে বাণিজ্য প্রতিষ্ঠান, ধর্ষিতা হয়েছে তাদের নারীরা। বাংলাদেশ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সংখ্যালঘুদের রক্ষা করতে। ক্ষেত্রবিশেষে সরকারি সহায়তায় সশস্ত্র মৌলবাদী দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে সংখ্যালঘুদের ওপর। ঘরবাড়ি সম্পদহারা হাজার হাজার সংখ্যালঘু এখন জীবনের নিরাপত্তার অভাবে ভুগছে। মানবতার দোহাই দিয়ে ঐক্য পরিষদ বিশ্ব সম্প্রদায়কে সরাসরি বাংলাদেশে অনুপ্রবেশ করে বল প্রয়োগের মাধ্যমে তাদের উদ্ধারের আকুল আবেদন জানায়। একই সঙ্গে ওই আবেদনে ঐক্য পরিষদ কর্তৃক বাংলাদেশের সংখ্যালঘুদের পরিকল্পিত নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য সরকারের ওপর চাপ প্রয়োগের কথা বলা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী স্বাক্ষরিত ওই পত্র প্রেরিত হয় ১৫ ডিসেম্বর। ওই পত্র দেশের বিভিন্ন এনজিও এবং বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হয়। এরপর কি একথা বলা অন্যায় হবে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বঙ্গভূমিওয়ালাদের কার্বন কপি, তাদের সহায়ক শক্তি কিংবা এদেশীয় এজেন্ট? খ ১৯৯২ সালের ২২ জুলাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ওই অনুষ্ঠানে ভাষণ দানকালে মূল সংগঠনের এক নেতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, সরকার ও জনগণের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি একটি ছেলেকেও গ্রেপ্তার করা হয়, কারাগারে নেওয়া হয়, তাহলে বাংলাদেশের কবর রচনা করা হবে। সরকারের প্রশাসনিক ক্ষমতা চ্যালেঞ্জ করে তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে, আমরাই আমাদের দেখাশোনা করব, এর জন্যে আমরা প্রস্তুত হচ্ছি। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বলায় তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে মন্তব্য করেন, সাহস থাকলে বাংলাদেশকে ইসলামিক প্রজাতত্ত্ব ঘোষণা দিন, তখন দেখব আমরা কি করতে পারি। সাবধানে কথা বলবেন, আমরা ৩ কোটি সংখ্যালঘু রয়েছি। ২৮ এই অনুষ্ঠানে বক্তৃতাকালে আরও একজন নেতা যা বলেছিলেন এই প্রসঙ্গে তাও বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। সেই নেতার মতে, যদি আমরা জানতাম বাংলাদেশের শাসনতন্ত্রে বিসমিল্লাহ বা রাষ্ট্রধর্ম ইসলাম করা হবে, তাহলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম না। গ ১৯৯৪ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ব্রিগেডিয়ার নুরুজ্জামান স্মৃতি সংসদ আয়োজিত এক সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মেজর জেনারেল CR দত্ত অপসারিত সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে জয় বাংলা ধ্বনি দিয়ে আবার বাংলাদেশকে স্বাধীন করার আহ্বান জানান। ঘ ১ জুন ৯৪ তারিখে খেলাঘর আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল CR দত্ত অপসারিত বলেন, এখন দেশে গৃহযুদ্ধ লাগতে পারে। ৮ বিজেপির সশস্ত্র গ্রুপের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ। ১৯৯৩ সালের শুরুর দিকে প্রণব মঠ নামের একটি সংগঠনের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকেই ব্যাপক অভিযোগ উত্থাপন করা হয়। ভারতের সেবাশ্রম সংঘের বাংলাদেশ শাখা হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ মন্দির মিশন হিন্দুত্ব বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানান। এ ব্যাপারে মন্দির মিশনের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় ২৩ জানুয়ারি ৯৩ সালের সকাল ১০টায়। ঢাকার রথকলা মন্দির প্রাঙ্গণে বাবু রতন কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হীরালাল প্রেম রঞ্জন দেব ও উত্তম কুমার বসাক। সভায় প্রণব মঠের প্রদীপ ব্রহ্মচারী এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সংগ্রাম কমিটির মহাসচিব অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ গোস্বামীর হিন্দুত্ব বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। নেতৃবৃন্দ একটি বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের বাংলাদেশ শাখা, প্রণব মঠের প্রদীপ ব্রহ্মচারী এবং প্রণব মঠের গোপন সংযোগকারী অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ গোস্বামীর বহিংস কার্যকলাপ লক্ষ্য করছি। তারা এতদিন বিজেপির সশস্ত্র গ্রুপের প্রত্যক্ষ সহযোগিতায় গোপনে
দেশের বিভিন্ন স্থানে অস্ত্র প্রশিক্ষণ কাজ চালাত। এখন ঢাকায় হিন্দু ধর্মীয় সংস্কৃতি সম্মেলনের ছত্রছায়ায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন করে টিনেজার হিন্দু যুবকদেরকে ভ্রান্ত সহিংস কাজে উৎসাহিত করছে এবং একটি রাজনৈতিক দলের সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে প্রকাশ্যে সংযোগ স্থাপন করে হিন্দু সমাজের জ্ঞানবান নেতৃবর্গকে প্রাণনাশের জন্য নীল নকশা প্রণয়ন করছে। বিজেপির অনুসৃত সহিংস আন্দোলনের জন্য সংগঠনটির সাথে ঐক্য স্থাপন করে দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজে লিপ্ত হওয়ার জন্য প্রদীপ ব্রহ্মচারী ও সমরেন্দ্রনাথ গোস্বামীর প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। তারা প্রণব মঠের কার্যকলাপ অচিরেই বন্ধ করে উলফা শান্তিবাহিনী বঙ্গসেনার লিয়াজোকারী তন্ত্রবিদ সমরেন্দ্রনাথ গোস্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 9. মৌলবাদ ও সংখ্যালঘু সম্প্রদায় সংক্রান্ত প্রচারণা। বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে ও এর ফলে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমন প্রচারণা কম করা হয়নি, বরং এ ধরনের হাজারো উদাহরণ দেয়া যাবে। এমনি প্রচারণার উদ্দেশ্যে ১৯৯৩ সালে একটি সাপ্তাহিকে সংখ্যালঘুদের মানবাধিকার বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। উক্ত রিপোর্টে বাংলাদেশে উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার একটি বেসরকারি উদ্যোগ শীর্ষক বই থেকে কিছু অংশ উদ্ধৃত করা হয়। ওই উদ্ধৃতিতে একজন প্রাক্তন কূটনৈতিকের বারাতে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় সকল ধর্মীয় সংখ্যালঘুই নাকি এখন আক্রমণের লক্ষ্যবস্তু। প্রতিনিয়তই নাকি সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, আর এই আক্রমণের কারণেই নাকি হিন্দুদের দেশত্যাগের ঘটনা বৃদ্ধি পেয়েছে। হিন্দুদের সঙ্গে বৌদ্ধ, চাকমা এবং খ্রিস্টানরাও নাকি আক্রান্ত হচ্ছে, তবে তারা দেশত্যাগ করছে কিনা তা উল্লেখ করা হয়নি। উদ্ধৃতাংশের শেষ 2 বাক্য এই: মৌলবাদের উত্থানের ফলে উত্তরোত্তর মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা উদ্বিগ্ন। এতে নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। 10. দুর্গাপূজা ইস্যু সৃষ্টি। ১৯৯৩ সালে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই ও সেজন্য ধর্মীয় অনুষ্ঠান পালনও নিরাপদ নয়, এ অজুহাতে একটি মহল ষড়যন্ত্রে মেতে ওঠে। এরা হিন্দুদের দুর্গাপূজা পালনে বাধা প্রদান করে, পাশাপাশি বাংলাদেশে পূজা হচ্ছে না একথা প্রচার করে দেয় বিশ্বব্যাপী। এদের ষড়যন্ত্র সম্পর্কে সে সময় সাপ্তাহিক সুগন্ধার ৮ অক্টোবর ৯৩ তারিখে প্রকাশিত সংখ্যায় বলা হয়, বাংলাদেশে এবার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিয়ে রাজনৈতিক টালাবাহানা শুরু হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে সম্মেলন করে তাদের ৩২ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ কর্মসূচি হিসেবে এবছর আড়ম্বরতার সাথে দুর্গাপূজা না করে কেবলমাত্র ঘট পূজা করার আহ্বান জানিয়েছে। তাদের এই কর্মসূচির প্রেক্ষাপট থেকেই আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজনৈতিক টালাবাহানার সূত্রপাত। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কে.বি. রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার সাহা হলেও এ সংগঠনের নেপথ্য নেতৃবৃন্দ হলেন মেজর জেনারেল অবসর সি.আর. দত্ত, বিচারপতি দেবেশচন্দ্র ভট্টাচার্য, সুধাংশু শেখর হালদার এমপি, ড. নীমচন্দ্র ভৌমিক প্রমুখ। এদের প্রত্যেকেরই ঘোষিত ও অঘোষিত রাজনৈতিক অবস্থান রয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের অন্যতম সহযোগী সংগঠন হল বহুল আলোচিত মেজর জেনারেল অবসর সি.আর. দত্তের নেতৃত্বাধীন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আরও গভীরতায় গেলে এ দুটি সংগঠনের পিছনে দেশের কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের সক্রিয় মদদ রয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আড়ম্বরতার সাথে পূজা না করার কেবল আহ্বান জানিয়েই বসে থাকেনি, তারা তাদের কর্মসূচিকে সফল করার জন্য জেলা ও থানা পর্যায়ে নিজেদের সংগঠিত করেছে। ইতোমধ্যে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুস সামাদ আজাদ এবং গণফোরাম নেতৃবৃন্দ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের এদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিটি কর্মকাণ্ড এবং এ সংগঠনের নেতৃবৃন্দের বক্তৃতা, বিবৃতির কথা ভারতের আকাশবাণী থেকে গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি হিন্দু সংগঠনের নেতা ভিন্ন ভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রেম রঞ্জন দেবের নেতৃত্বাধীন জাতীয় হিন্দু পরিষদ এক বিবৃতিতে এবার আড়ম্বরতার সাথে পূজা না করে ঘট পূজা করার আহ্বান জানিয়েছে। হিন্দু ঐক্যফ্রন্টের চেয়ারম্যান মনীন্দ্রনাথ সরকার ও হিন্দু কল্যাণ পরিষদের নেতা নকুল চন্দ্র সাহা, সিদ্ধেশ্বরী কালীবাড়ি পূজা কমিটির নেতা রানা দেওয়ানজি, চট্টগ্রাম জাতীয় হিন্দু পরিষদ নেতা দিবেশ চৌধুরী, ফরিদপুর পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ কেবলমাত্র ঘট পূজা করার আহ্বান জানিয়েছেন। পক্ষান্তরে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশ তপশিল জাতি ফেডারেশনের সভাপতি সুধীরচন্দ্র সরকার প্রমুখ বাংলার শাশ্বতকালের অন্যতম হিন্দু ধর্মীয় উৎসব দুর্গাপূজা যথাযথ উৎসাহ, উদ্দীপনা ও আড়ম্বরতার সাথে উদযাপনের আহ্বান জানিয়েছেন।
জাপানি পুঁজি বিনিয়োগ ও হরতাল ধর্মঘট যোগসূত্র। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বেশি জোর দেয় অর্থনৈতিক খাতে। এতে একদিকে যেমন তদানীন্তন অর্থমন্ত্রী সাইফুর রহমান ব্যাপক সংস্কার কর্মসূচি নিয়ে এগিয়ে যান, ভেঙে ফেলেন দীর্ঘদিন যাবৎ চলে আসা রাজনৈতিক সংস্কারের অচলায়তন, তেমনি বেগম জিয়াও তার সর্বশক্তি নিয়োগ করেন মূলত অর্থনৈতিক কূটনীতির লক্ষ্যে। এক্ষেত্রে বিএনপি সরকার হাজারো জটিলতা সমালোচনার মধ্যেও অর্থনৈতিক সাফল্যের পথে এগিয়ে যায়। বিশেষ করে লোকসানি সরকারি প্রতিষ্ঠানগুলির বেসরকারীকরণ, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা, খনিজ সম্পদ আহরণের চেষ্টা, ভ্যাট প্রথা প্রবর্তন ও বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বিএনপি সরকারকে পায়োনিয়ার বলা যেতে পারে। এক্ষেত্রে শুধু বিএনপির নাম বলার অর্থ এই নয় যে বাকি সব রাজনৈতিক দল অর্থনৈতিক উন্নয়নের পথে বাধার স্বরূপ, বরং বলা যায় গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলে যে কোনো সরকারের আমলেই বাংলাদেশ অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নয়ন ঘটাতে পারে এবং এজন্যই এই সম্ভাবনাময় দেশটিতে যাতে কোনো সরকারই সুস্থিরভাবে অর্থনীতির দিকে নজর না দিতে পারে ও যাতে বিদেশি পুঁজি বিনিয়োগকারীরাও এদেশে পুঁজি বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেন, সেজন্য বরাবরই বিভিন্ন কৌশলে হরতাল, ধর্মঘট, নাশকতামূলক কর্মকাণ্ড, শ্রমিক অসন্তোষ ইত্যাদির আড়ালে তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সম্ভবত কখনোই বাংলাদেশ এই রাহু থেকে মুক্তি পাবে না। এদিকে বেগম খালেদা জিয়া সূচিত অর্থনৈতিক কর্মসূচি কিভাবে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছিল সে ব্যাপারে একটি উদাহরণ উপস্থাপন করা যেতে পারে। এ ব্যাপারে 1993 সালে একটি দৈনিক পত্রিকায় কলামনিস্ট অনু রহমান উল্লেখ করেন, বেগম জিয়া যে অর্থনৈতিক কূটনীতির সূচনা করেন তাতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক সহ অন্যান্য দাতা দেশগুলির সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে। বেগম জিয়ার নেতৃত্বে দেশে যে অর্থনৈতিক সংস্কার চালু রয়েছে, বিশ্বব্যাংক তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ঢাকাস্থ বিশ্বব্যাংক প্রধান মি. ক্রিস্টোফার উইলবি গত 5 এপ্রিল 1993 সালে ঢাকায় বলেছিলেন, বাংলাদেশের অর্থনীতিতে ম্যাক্রো ও মাইক্রো উভয় পর্যায়েই অগ্রগতির লক্ষ্য দেখা যাচ্ছে। তিনি বলেছিলেন, বাংলাদেশের বর্তমান সরকারের নেওয়া অর্থনৈতিক সংস্কার ভালোভাবে চলছে ও অতীতের তুলনায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিও ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে। অর্থনৈতিক কূটনীতি এই ধারাবাহিকতায় তদানীন্তন বিএনপি সরকার বিদেশি পুঁজি বিনিয়োগে যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে তারই এক পর্যায়ে বেগম জিয়া জাপান সফরে যান জাপানি পুঁজি আকর্ষণের লক্ষ্যে। 1994 সালের 28 মার্চ বেগম জিয়ার এই জাপান সফরের ফলাফল ও বাংলাদেশে সম্ভাব্য জাপানি পুঁজি বিনিয়োগ নিয়ে সে সময় অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। ধারণা করা হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনায় বিদেশি বিনিয়োগকারীরা খুঁজে পাবেন পুঁজি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ। এ ব্যাপারে সে সময় একটি জাতীয় দৈনিকে বলা হয়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাপান সফরের পর জাপানের বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। জাপানে উচ্চ উৎপাদন ব্যয়ের জন্য যেসব ভোগ্যপণ্য শিল্প এখন আর লাভজনক নয়, সেসব শিল্প বাংলাদেশে স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের সুবিধাগুলি জাপানের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বিশিষ্ট শিল্পপতি এম মোর্শেদ খান পত্রিকান্তরে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের সবচেয়ে বড় সাফল্য হল বাংলাদেশ ও জাপান দ্বিপাক্ষিকভাবে বিনিয়োগ গ্যারান্টি চুক্তির জন্য আলোচনা শুরু করতে সক্ষম হয়েছে। এ চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষর হলে যে কোনো জাপানি বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে জাপান সরকার ন্যায্য ক্ষতিপূরণ দেবে। ভারত ও পাকিস্তান জাপানের সঙ্গে এ চুক্তির জন্য ভীষণ চেষ্টা তদবির করেছে, কিন্তু আমরা যতটা এগিয়েছি ততটা তারা পারেনি। এছাড়াও বহু জাপানি শিল্পপতি মনে করেন দক্ষিণ এশিয়ায় বাণিজ্য সম্প্রসারণে উৎপাদন স্থান হিসেবে বাংলাদেশ আদর্শ জায়গা। জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হলে এবং বর্তমান বিনিয়োগ পরিবেশ ধরে রাখা গেলে আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে সবচেয়ে সমৃদ্ধশালী একটি দেশ। এজন্য দরকার শান্তি, স্থিতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা। কিন্তু ঠিক তখন থেকেই কোনো এক অদৃশ্য সুতোর টানে বিদেশি পুঁজি বিনিয়োগ নিরুৎসাহিত করার লক্ষ্যে একটির পর একটি অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। উল্লেখ্য, বেগম জিয়ার জাপান সফরের মাত্র মাস তিনেকের মাথায় 11 জুন 94 তারিখে জাপানের 40 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে আসেন পুঁজি বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করার লক্ষ্যে। কিন্তু ঠিক একই দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংগ্রাম লিয়েজো কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে এবং 14 জুন 94 তারিখে হরতালের ঘোষণা দেয়। হরতাল ধর্মঘট আহ্বান নিঃসন্দেহে গণতান্ত্রিক অধিকার এবং আপাতদৃষ্টিতে সবাই মনে করতে পারেন শিক্ষক সমাজ রাজনীতির বাইরে, তাই সেটা নিতান্তই নিরীহ প্রকৃতির হরতাল। কিন্তু প্রশ্ন হল, কে বা কারা শিক্ষক সংগ্রাম লিয়েজো কমিটিকে ঠিক ওই দিন থেকে কর্মসূচি পালন করতে উস্কে দিল যেদিন থেকে জাপানি পুঁজি বিনিয়োগকারীরা ঢাকায় আসার কথা?
যদি এখানে কোনো কিন্তু নাই থাকত তাহলে তো শিক্ষক সমাজ জাপানি বিনিয়োগকারীরা ফিরে যাওয়ার পরও আন্দোলনে নামতে পারতেন। অথচ তারা শুধু হরতালই আহ্বান করেননি, বরং তাদের ব্যানারে হতে পারে ভিন্ন কেউ, যারা শিক্ষকের ছদ্মবেশে মিছিলে অনুপ্রবেশ করে সেদিন অর্থাৎ 14/6/94 তারিখে সোনারগাঁও হোটেলের চারপাশে বোমা ককটেল ফাটিয়ে এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করে। সোনারগাঁও হোটেলে 3 দিন প্রায় আটক অবস্থায় অবস্থানরত জাপানি বিনিয়োগকারীরা এসব ঘটনায় ভড়কে যান ও পুঁজি বিনিয়োগের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়ে ফিরে যান বিশৃঙ্খল এক বাংলাদেশ থেকে। জাপানিরা এদেশের ব্যাপারে সঙ্গত কারণেই আগ্রহ হারিয়ে ফেলেন। প্রশ্ন হল, ইন্টেলিজেন্স তৎপরতা না হলে কেন সময় বেছে নিয়ে ধর্মঘট হরতাল উস্কে দেওয়া হয়েছিল? আর কেনই বা সোনারগাঁও হোটেলের চারপাশে সৃষ্টি করা হয়েছিল তাণ্ডবলীলা? পরবর্তীতে দেখা যায়, বাংলাদেশে যেসব খাতে জাপানিরা পুঁজি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল, ঠিক সেসব খাতেই ভারতে পুঁজি বিনিয়োগ করেন জাপানি ব্যবসায়ীরা। বলা চলে, ভারতীয়রাই জাপানিদের দিক পরিবর্তন করে সাফল্যের সাথে। অসহযোগ আন্দোলন চলাকালীন বিএনপি সরকারের পতন ঘটাতে বিপুল অস্ত্র আমদানির ষড়যন্ত্র। বিএনপি সরকারের পতন ঘটাতে যে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল তা আপাতদৃষ্টিতে রাজনৈতিক আন্দোলন হলেও এর আড়ালের বরাবরই ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর থেকেছে। সে সময় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সরাসরি কে অভিযুক্ত না করলেও একটি সংবাদ সংস্থা পরিবেশিত খবরে জানানো হয় যে বিএনপি সরকারের পতন ঘটাতে গত মার্চে 2.5 কোটি টাকার বেআইনি অস্ত্র কেনা হয়েছিল। 18 মে 96 সংখ্যা দৈনিক দিনকালে প্রকাশিত উক্ত রিপোর্টে বলা হয়, গত মার্চে বেআইনিভাবে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র কেনা ও পাঠানোর চুক্তি হয়েছিল। এই অস্ত্র কেনা হয়েছিল রাশিয়ার মস্কো থেকে। কেনার সঙ্গে জড়িত ব্যবসায়ীটি হচ্ছে নিউ ইয়র্কের স্বনির্বাসিত এক বাংলাদেশি সাবেক কূটনীতিকের এবং যুক্তরাষ্ট্রের টরন্টোয় রাজনৈতিক আশ্রয় প্রার্থী জনৈক বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী। চাঞ্চল্যকর এই খবরটি মর্যাদাশীল ইংরেজি সাপ্তাহিক হলিডেতে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে অস্ত্র আনায়নকারীদের নামধাম সরাসরি প্রকাশ না করা হলেও পর্যবেক্ষকদের ধারণা অস্ত্র আনার উদ্দেশ্য ছিল বিগত খালেদা জিয়ার সরকারের শাসনামলকে আরও অস্থির করে তোলা ও বিশেষ লক্ষ্য অর্জন করা। খালেদা সরকারের শেষ 5টি মাস ছিল বিরোধী 3 দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর প্রবল বিরোধিতাপূর্ণ, যখন লাগাতার হরতাল, অবরোধ, অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে বিরোধীরা ব্যাপক সশস্ত্র সন্ত্রাসে লিপ্ত হয়েছিল। কার্যত এই অস্ত্র পাঠানোর উদ্দেশ্য ছিল বিরোধীদের শক্তিকে জোরদার করার জন্যই। অস্ত্র কেনার সঙ্গে যুক্তদের একজনের বিবেকের পীড়নের কারণে সমস্ত বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে। তবে হলিডের প্রতিবেদনে সে সূত্রটির পরিচয় প্রকাশ করা হয়নি, যদিও বলা হয়েছে অস্ত্র ব্যবসায়ী চক্রটির সঙ্গে সূত্রটির বিচ্ছিন্নতার অপরাধে বাংলাদেশে তার আত্মীয় স্বজনকে প্রাণনাশেরও হুমকি দেয়া হচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে লেনদেনের সঙ্গে সম্পর্কহীনতার কারণে অস্ত্রের চালানটি বাংলাদেশে এসে পৌঁছেছিল কিনা সূত্রটি তা জানাতে পারেনি। তবে অস্ত্রের চালানটি অতি গোপনে জাহাজে করে বাংলাদেশে পাঠানোর জন্য চুক্তি হয়েছিল এবং $2.5 লাখ অর্থাৎ 1 কোটি টাকা পরিশোধও করা হয়েছিল। অস্ত্রের চালানের সঙ্গে ছিল 25টি এসএমজি, 11টি রকেট লঞ্চার, 29টি সেলফ লোডেড রাইফেল, 195টি গ্রেনেড, 100টি রাইফেল, বিভিন্ন ক্যালিবারের পিস্তল এবং উপরোক্ত অস্ত্রগুলোর গুলি। হলিডে প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রের প্যাকেজ ও সময় বাছাই থেকে চিত্র পাওয়া যায় যে একটি সুনির্দিষ্ট অপারেশন পরিচালনার জন্য এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তিল দুর্গের মতো অবস্থানকে ঝটিকা গতিতে পতন ঘটানোর জন্য এই অস্ত্র ছিল যথেষ্ট। 20 মে 96-এর কুদেতার প্রেক্ষিতে সীমান্তে ভারতীয় সেনা সমাবেশ। 20 মে 96 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর তদানীন্তন প্রধান লে জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম সামরিক অভ্যুত্থান সংগঠনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিদ্রোহী তৎপরতা শুরু করেন। সে সময় কী কারণে কাদের ইঙ্গিতে সংসদ নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে লে জেনারেল নাসিম এ ধরনের হঠকারিতার আশ্রয় নিয়েছিলেন তা বোঝার জন্য প্রত্যক্ষ তথ্য প্রমাণের প্রয়োজন নেই। পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণেই এক্ষেত্রে স্পষ্ট হয়ে যায় কারা এই ঘটনা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে লাভবান হতে চেয়েছিল। যা হোক, 20 মে 96 তারিখে যখন বাংলাদেশে সামরিক অভ্যুত্থান প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিল লে জেনারেল নাসিমের ছক মতো, ঠিক তখনই সীমান্ত এলাকায় ভারত তার সৈন্য সংখ্যা বৃদ্ধি করে আশঙ্কাজনক হারে। এ ব্যাপারে 23 মে 96 তারিখের বৃহস্পতিবারের দৈনিক দিনকাল পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করা যায়। প্রেক্ষিত বাংলাদেশ পরিস্থিতি, ভারতীয় বাহিনীর 10 লাখ সৈন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় শিরোনামের একটি প্রতিবেদনে
সম্মেলনে প্রতিবেদক নুরুল হাসান খান উল্লেখ করেন যে হাজারে হাজারে বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে এই আশঙ্কায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের 10 লাখেরও বেশি সদস্যকে গত সোমবার থেকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বাংলাদেশের রাজধানীতে ট্যাঙ্ক মোতায়েন এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত এই ব্যবস্থা গ্রহণ করে। হংকং থেকে প্রকাশিত সাউথ চায়না পোস্ট পত্রিকায় গত মঙ্গলবারের প্রকাশিত সংবাদ ও ওই দিন আকাশবাণীতে প্রচারিত ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য থেকে এই তথ্য পাওয়া গেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সেনাবাহিনীর শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস গত সোমবার বরখাস্ত করেন। এর সাথে সাথেই ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ সতর্কাবস্থায় রাখা এবং হাজারে হাজারে বাংলাদেশির ভারতে প্রবেশের আশঙ্কা প্রকাশকে রাজনৈতিক মহল গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। পদচ্যুত সেনাপ্রধানকে যথাযথ নিয়মে বরখাস্ত করার পরও তিনি দীর্ঘ সময় সেনাবাহিনীর প্রধান হিসেবে কার্যালয়ে অবৈধভাবে অবস্থান করেন, বিবিসি সংবাদ মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ সাক্ষাৎকার দেন এবং সীমান্ত সংলগ্ন এলাকার সেনানিবাসে অবস্থান এবং অনুগত সৈন্যদের ঢাকা অভিমুখে আসার নির্দেশ দেন। একই সময়ে পার্শ্ববর্তী বৃহৎ দেশের বিপুল সেনা সদস্য আধা সামরিক বাহিনীকে পূর্ণ সতর্কাবস্থায় রাখা হয়। রাজনৈতিক মহল মনে করেন প্রেসিডেন্ট যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করলে এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা কার্যকর ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার পরিকল্পিত ব্লুপ্রিন্ট অনুযায়ী এগিয়ে যেতে পারত, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেই হুমকির সম্মুখীন করে দিতে পারত। সাউথ চায়না পোস্ট পত্রিকায় ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশের রাজধানীর রাস্তায় ট্যাঙ্ক মুক্ত করেছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও মণিপুরে নিযুক্ত হাজারে হাজারে আধা সামরিক বাহিনীর সীমান্তরক্ষী বিএসএফকেও উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সামরিক মুখপাত্র বলেন, পরিস্থিতি এখনও সুস্পষ্ট নয়, তবে বাংলাদেশে সামরিক বৈরিতা শুরু হলে হাজারে হাজারে বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে। ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও আমেদাবাদে একটি জনসভায় ভাষণ দেবার সময় বাংলাদেশের পরিস্থিতি ও আসামের হিংসাত্মক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ পরিস্থিতিতে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। গত মঙ্গলবার আকাশবাণীর খবরে এই আহ্বানের কথা প্রচারিত হয়। রাজনৈতিক সূত্রটি মনে করেন, ইতিপূর্বে রাষ্ট্রপতি কর্তৃক বরখাস্তকৃত 2 জন সামরিক কর্মকর্তার কর্মকাণ্ড, কিছু কিছু বেসামরিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার প্রকাশ্যে একটি রাজনৈতিক সংগঠনের মঞ্চে বক্তব্য দেওয়া, ষষ্ঠ সংসদে পাশ করা সংবিধানের 13শ সংশোধনীর ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিএনপির ক্ষমতা হস্তান্তরের পর ওই মহলটির আসন্ন নির্বাচনে একটি রাজনৈতিক পরিস্থিতিকে সংকটপূর্ণ করে রাখা এবং সর্বশেষ সামরিক বাহিনীতে সংঘটিত ঘটনাবলীর পেছনে ওই বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা রয়েছে। মহলটি বলছেন, আওয়ামী শাসনামলে ভারতের সাথে স্বাক্ষরিত 25 বছর মেয়াদী গোলামি চুক্তির শেষ বছরে একটি সাধারণ নির্বাচনকে সামনে রেখে সংঘটিত এসব ঘটনা দেশকে অস্থিতিশীল করার বৃহৎ পরিকল্পনারই অংশ। টাকা দেবে আওয়ামী লীগের টার্গেট 200 আসন। 1996 সালের টালমাটাল দিনগুলোর শেষ পর্যায়ে কিভাবে তৎপরতা চালিয়েছিল সে সম্পর্কে সাপ্তাহিক সুগন্ধায় 36 প্রকাশিত উপরোক্ত শিরোনামের রিপোর্টে বলা হয়, বাজারে জোর রটনা। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারতীয় গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে। আসন্ন নির্বাচনে ভারত আওয়ামী লীগকে 300 কোটি টাকা দেবে, তবে 71 ও 75-এর খুনিরা বাদে পুরনো সকল আওয়ামী লীগারকে এক মঞ্চে নিয়ে আসার শর্ত রয়েছে। ভারত চায় আওয়ামী লীগ তাদের শর্ত পূরণ করুক এবং আগামীতে ক্ষমতায় আসুক। আওয়ামী লীগও শর্ত পূরণে রাজি। সে লক্ষ্যেই তারা বিভিন্ন দলে অবস্থানরত পুরনো আওয়ামী লীগারদের সাথে যোগাযোগ করছে। আসন্ন নির্বাচনে তাদের টার্গেট কমপক্ষে 200 আসনে জয়লাভ করা। সেভাবেই মনোনয়ন দানের প্রস্তুতি চলছে। এদিকে ইতিমধ্যেই বাংলাদেশস্থ ভারতীয় উচ্চাকায়ুক মি. দেব মুখার্জি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং পুরনো আওয়ামী লীগার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সাথে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। রাজশাহীতে 2 জন এর এজেন্টও ধরা পড়েছে। আওয়ামী লীগ ভারতের শর্ত অনুযায়ী উদ্যোগ গ্রহণ করেছে। কমপক্ষে 200 আসনে জয়লাভের টার্গেট নিয়ে তারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন দলে অবস্থানরত পুরনো আওয়ামী লীগারদের সাথে তারা যোগাযোগ করছে।
সূত্র জানায়, জাতীয় পার্টির মিজানুর রহমান চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন, মুনিরুল হক চৌধুরী, শেখ শহীদুল ইসলাম সহ পুরনো আওয়ামী লীগ নেতাদের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কথা বলেছেন। এসব নেতাদের শীঘ্রই আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানায়। আওয়ামী লীগ নেতারা গণফোরাম নেতা ড কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং মুস্তাফা মহসিন মন্টুর সাথেও কথা বলেছেন। ব্যারিস্টার আমিরুল ইতিমধ্যেই গণফোরামের সাথে সম্পর্ক ছিন্ন করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেছেন। তিনি স্লোগানও দিতে শুরু করেছেন, জয় বাংলা, জয় হাসিনা। ড কামাল গত মুজিবনগর দিবসে মেহেরপুরে জোহরা তাজউদ্দিনের মঞ্চে বক্তব্য রেখে আওয়ামী লীগে ফেরার ইঙ্গিত দিয়েছেন। মুস্তফা মহসিন মন্টুও পুরনো দলে ফিরতে প্রস্তুত, তিনি শুধু পরিবেশের অপেক্ষায় আছেন। সূত্র জানায়, আওয়ামী লীগ এবার ২০০টি আসন বণ্টন করবে রাজনৈতিক নেতাদের মধ্যে। বাকি ১০০ আসন শিল্পপতি, পত্রিকার মালিক সম্পাদক এবং সংস্কৃতি কর্মীদের মধ্যে বণ্টন করবে। নাট্যাভিনেতা আসাদুজ্জামান নূরকে তারা মনোনয়ন দেবার কথা ভাবছে। এছাড়াও দৈনিক সংবাদের সম্পাদক আহমেদুল কবির, ভোরের কাগজের মালিক সাবের হোসেন চৌধুরী এবং আজকের কাগজের সম্পাদক শাহেদ আহমদকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলে জানা গেছে। জাতীয় পার্টির মহাসচিব ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকেও আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে দলে ভিড়ানোর চেষ্টা করছে। এসব কিছু পরিকল্পনারই মূলে রয়েছে আগামী নির্বাচনে কমপক্ষে ২০০ আসনে জয়লাভ করার টার্গেট। ভারতের শর্ত। আগামীতে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। তারা মনে করে গত ৫ বছরে বিএনপির কাছ থেকে যে সুবিধা আদায় করা গেছে, এর চেয়ে খুব বেশি আর বিএনপির কাছ থেকে আদায় করা সম্ভব নয়। এখন প্রয়োজন আওয়ামী লীগের। সাপটা চুক্তির পর অবাধ বাণিজ্যে ভারতের আর কোনো অসুবিধা হচ্ছে না। ২৫ বছরের চুক্তি নবায়নেরও তাদের আর প্রয়োজন হবে না। তবে তারা বাংলাদেশের উপর দিয়ে রেললাইন ট্রানজিট সুবিধা চায়। ভারত মনে করে এটা আওয়ামী লীগের কাছ থেকেই আদায় করা সুবিধা হবে। এসব সুবিধা আদায়ের জন্য এবং আওয়ামী লীগকে জয়ী করার জন্য ভারত নির্বাচনী খরচ হিসেবে আওয়ামী লীগকে ৩০০ কোটি টাকা দেবে। কিন্তু আওয়ামী লীগকে ভারতের শর্ত পূরণ করতে হবে। ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং ৭৫-এ যারা শেখ মুজিবকে হত্যা করেছে, তাদের বাদ দিয়ে নির্বাচনী ঐক্য গড়তে হবে। পুরনো আওয়ামী লীগার যারা বিভিন্ন দলে অবস্থান করছে, তাদের দলে ফিরিয়ে এনে একসাথে নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ এই শর্ত পূরণের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। হাসিনা মিজানের সাথে দেব মুখার্জি। ভারতীয় হাই কমিশনার মি. দেব মুখার্জি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন। গত ১৮ এপ্রিল মিজান চৌধুরী এবং ১৯ এপ্রিল শেখ হাসিনার সাথে তিনি দেখা করেন। দেব মুখার্জি সম্পর্কে সবারই জানা আছে। তিনি একজন বিচক্ষণ কূটনীতিক। সহজ সরল বিষয় নিয়ে তিনি কারো সাথে কথা বলেন না। দেব মুখার্জির আলোচনার বিষয়বস্তু জানা সম্ভব হয়নি সত্যি, কিন্তু তিনি যে বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন তাতে কারও সন্দেহ নেই। তৎপর। ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে তৎপর রয়েছে। তারা আওয়ামী লীগের ওপর আরোপ করা শর্ত পূরণের লক্ষ্যে পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। একই সাথে আওয়ামী লীগের পরিকল্পনা যাতে সফল হয় সে লক্ষ্যে কাজ করছে। পুরনো আওয়ামী লীগাররা যাতে আওয়ামী লীগে আবার ফিরে আসে সেই মানসিকতা তৈরির টেকনিক্যাল কাজগুলো করছে। আর নির্বাচনী খরচ হিসেবে যে ৩০০ কোটি টাকা ভারত আওয়ামী লীগকে দেবে, সে টাকাটাও আসবে এর মাধ্যমেই। ইতিমধ্যেই রাজশাহীতে ২ জন এর এজেন্ট ধরা পড়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।